আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাশরিকা বিনতে মঞ্জু অর্পিতা, দারুল ইসলাম মেমোরিয়াল মেডিকেল কলেজের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। আজকে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত এই পর্বের শিরোনাম হলো ইন্টার্ন বিগ ড্রিম। এই পর্যায়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জ্ঞান সমৃদ্ধ একটি বিষয় নিয়ে আলোচনা করব, নিউরো ইমাজিং ইন ওয়ার্ড। আজকে আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে রয়েছেন ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই স্যার, নিউরো সার্জন, এমএস নিউরো সার্জারি, এফসিপিএস পার্ট 1 জেনারেল সার্জারি, এমআরসিএস পার্ট 8 আরসিএস ইংল্যান্ড এবং বিসিএস 37। ভাইয়াকে জানাই আমরা অনুষ্ঠানে অত্যন্ত আন্তরিক শুভেচ্ছা। ভাইয়ার কাছ থেকে আজকে আমরা মূল্যবান কিছু বক্তব্য শুনবো, যা পরবর্তীতে শিক্ষার্থীদের জীবনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বহন করবে। ভাইয়াকে অনুরোধ করছি আপনার বক্তব্য শুরু করার জন্য। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের যে নিউরো ইমেজিং ইন ওয়ার্ড এই টপিকস এর উপর আপনাদের সাথে আসলে একটু কথা বলার সুযোগ হলো। অনেকদিন পর আসলে নিউরো ইমেজিং নিয়ে সময় বের করা গিয়েছে, আসলে আপনাদের সাথে একটু ক্লাস কথা যাই বলেন, আলোচনাও বলতে পারেন, কারণ আসলে ওয়ার্ড বা এই সময়টাতে আপনাদের ব্যস্ততা অনেক বেশি। আর খুব যে বেশি কিছু লাগবে তা না, কিন্তু বেসিক কিছু জিনিস আপনাদেরকে এই সময় জানতে হয়, এবং না জানাটা আসলে যেটা হয় যে পরবর্তীতে আর নতুন করে শেখা হয় না। তো যাই হোক, আমি অ্যাজ হোল আপনাদের যে নিউরো ইমেজিং বলতে যা বোঝায় বা যতটুকু লাগবে ওটা নিয়ে কথা বলবো। আশা করি এই পুরো ক্লাসেই, আমাদের খুব বেশি লম্বা ক্লাস না, কিন্তু এর মধ্যে আপনাদের এই নিউরো ইমেজিংটা পুরোপুরি শেখা হয়ে যাবে। আর আমি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউরো সার্জন, বর্তমানে ঢাকা মেডিকেলে আছি। আর মাঝে মাঝে আপনাদের যে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামে হয়তো আমাকে দেখেন, বা মাঝে মাঝে আপনাদের পেজে বা গ্রুপে আমি একটু পোস্ট দিয়ে থাকি বিভিন্ন নিউরো ইমেজিং, বা অনেক সময় বিভিন্ন ইমেজিং নিয়ে আপনাদের কাছে জানতে চাই। তো আজকে আমরা একদম বেসিক নিউরো ইমেজিং নিয়ে কথা বলবো। আহ, আপনারা তো, আমি ধরে নিচ্ছি যেহেতু আমাদের এটা ইন্টার্ন বিগ্রিম প্রোগ্রাম, হয় আপনার ইন্টার্নশিপে আছেন, অথবা আপনারা হয়তো সামনেই ইন্টার্নশিপে আসবেন, হয়তো ফিফথ ইয়ার বা পরীক্ষা দিয়েছেন বা দিচ্ছেন এরকম। তো যাই হোক, এই ইন্টার্নশিপটা আসলে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সময়, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ আমরা, সত্যি বলতে, আমরা যখন পাশ করি, ফাইনাল যখন পাশ করি, আমরা নামের পাশে ডাক্তার শব্দটা যোগ করি, বাট আসলে তখন আমাদের যে নলেজটা পুরোটাই থাকে থিওরিটিক্যাল নলেজ। আমরা অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, অনেক কিছু পড়ি, কিন্তু এই পুরো জিনিসটাকে প্র্যাকটিক্যাল ওয়েতে সাজানোর যে সুযোগটা, সেটা হলো আমাদের ইন্টার্নশিপ। এই পুরো ইন্টার্নশিপটাকে যদি আমরা ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারি, তাহলে শুধু এই ইন্টার্নশিপের যে নলেজ, ইন্টার্নশিপের আপনার যে এক্সপেরিয়েন্স, ইন্টার্নশিপের যে ট্রেনিং, এইটা দিয়ে আপনার সামনে যে ভবিষ্যৎ, যে অপরচুনিটি, যে গোল, যে ডেভেলপমেন্ট, যে স্কিল, এই জায়গাগুলো অনেকটাই কাভার করে যাবে। যদি ইন্টার্নশিপটা আপনি ভালোভাবে না করেন, তাহলে আপনি এরপরে প্রতিটা স্টেজে আপনি এটা ফিল করবেন যে আপনি ভুল করেছেন, আপনি কেন তখন ইন্টার্নশিপের সময় আর একটু ডেডিকেটেড হন নাই। এর জন্য সবার কাছে একটা আটমোস্ট রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই ইন্টার্নশিপটা ফুল ডেডিকেশনের সাথে করবেন। এখানে ফাঁকিবাজির কিছু নাই, ইন্টার্নশিপের ফাঁকিবাজির কোনো অপশন নাই। আপনি নিজেই এখানে আপনার ম্যাক্সিমাম ইউটিলাইজেশনটা এনশিওর করবেন। আচ্ছা, এখন আসি আমরা আসলে, যদিও নিউরো ইমেজিং নিয়ে কথা বলবো, তো এটা আপনারা সবাই খুব ভালো করে জানেন যে নিউরো ইমেজিং বা সিটি এমআরআই, এগুলো সাধারণত আমাদের যেটা লাগবে, বা ইন্টার্নশিপের সময় আমাদের যে পেশেন্টদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়, সেটা হলো আমাদের যে নিউরো ট্রমার যে পেশেন্টগুলো আসে, বা হেড ট্রমার যে পেশেন্টগুলো আসে, এই নিউরো ট্রমার পেশেন্টগুলোর ক্ষেত্রেই আমাদের সাধারণত এই সিটি স্ক্যান বা আদার যে নিউরো ইমেজিং গুলো আছে সেগুলো আমরা বেশি ব্যবহার করি। তো ইন্টার্নশিপের সময় আসলে আমাদের মূল কনসার্নটা হলো সিটি স্ক্যান নিয়ে, কারণ এমআরআই দিয়ে যেহেতু আমরা ইলেকটিভ কেসগুলো দেখি, তো সেটা দেখার জন্য আমাদের দেখা যায় ওয়ার্ডে আপনাদের যিনি সিনিয়র বড় ভাই আছেন, বড় বোন আছেন, ওনারা আপনাদের হেল্প করবেন। বাট এই সিটি স্ক্যানটা জানাটা হলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা দিয়ে আপনি একদম ইমার্জেন্সি পেশেন্ট ডায়াগনোস করতে পারবেন, এবং ইমার্জেন্সি পেশেন্টটাকে আপনি তখন ট্রিটমেন্ট করতে পারবেন। তো এখানে আমাদের হেড ইনজুরি নিয়ে দু চারটা কথা আছে। যখনই আপনার কাছে কোনো পেশেন্ট আসবে, আপনি ধরেন নিউরো মেডিসিনে আছেন, বা নিউরো সার্জারিতে আছেন, অথবা ক্যাজুয়ালিটিতে আছেন, অথবা ইমার্জেন্সিতে ডিউটিতে আছেন, তো আপনার কাছে যে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসছে, যে কোনো ফল ফ্রম হাইটের পেশেন্ট আসছে, অথবা ফিজিক্যাল অ্যাসাল্টের কোনো পেশেন্ট আসছে, তো আসার পরে এই হেড বা স্পাইন রিলেটেড যাই ঘটুক, আপনাকে প্রথম যেটা করতে হবে তার জিসিএসটা দেখতে হবে।
যে গ্লাসগো কোমা স্কেলে দেখতে হবে যে পেশেন্টটা আসলে বাংলা ভাষায় যেটা জ্ঞানের মাত্রা বলি আমরা সেটা কেমন আছে, সেটা খুব ভাইটাল। কারণ এই জিসিএসটা আপনার আমার পেশেন্ট সম্পর্কে একটা আইডিয়া দিবে যে পেশেন্ট আসলে কোন দিকে যাবে, পেশেন্টের প্রগনোসিস কি, অথবা আমার এরপর হোয়াট টু ডু। তো এই জন্য আমাকে জিসিএসটা খুব ভালো করে দেখবেন যে কোনো পেশেন্ট, আমি একটু বেসিক কথা বলে তারপর ইমেজিং এ যাচ্ছি। তাহলে আপনার কাছে একটা পেশেন্ট আসলো, আপনি নিউরোমেডিসিন বা নিউরো সার্জারিতে আছেন। পেশেন্টটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে আসুক বা ফল ফ্রম হাইট হয়ে আসুক অথবা ফিজিক্যাল অ্যাসাল্ট হয়ে আসুক, আপনার কাজ হলো পেশেন্টটাকে প্রথম প্রাইমারি অ্যাসেস করা, যে পেশেন্টের কোনো সিভিয়ার কোনো কমপ্লিকেশন আছে কিনা, এয়ারওয়ে ব্রিদিং বা সার্কুলেশন রিলেটেড কোনো কমপ্লিকেশন আছে কিনা। বেসিক যে সাইনগুলো আছে, প্যারামিটার গুলো আছে, পালস, ব্লাড প্রেশার, স্যাচুরেশন দেখলেন। এরপরে আপনাকে জিসিএসটা দেখে নিতে হবে যে পেশেন্টের আসলে অ্যাকচুয়াল জিসিএসটা কত। ওকে, এরপরে আপনি পেশেন্টকে পাঠিয়ে দিবেন হলো, যে কোনো হেড ইনজুরির পেশেন্ট যখন আমাদের কাছে আছে, যদি তার জিসিএস 15 থাকে, কখন সিটি স্ক্যান করবেন। এখন সহজ কথা হলো, আমাদের কাছে যখনই কোনো পেশেন্ট হসপিটালে অ্যাডমিট হয় আমরা সাধারণত বলি যে সিটি স্ক্যান করে আসেন, এবং এটা বেটার, এটা সেফ। বাট তারপর আপনার অফিসিয়াল প্রসিডিউর আপনার জানা উচিত যে কখন করতে হয় কখন করতে হয় না। সহজ কথা হলো, যদি কোনো রুগীর জিসিএস 15 থাকে, অর্থাৎ আমার আপনার মতো তার জিসিএসটা ফুল থাকে, এবং তার কোনো নিউরোলজিক্যাল ডেফিসিটের হিস্ট্রি না থাকে, কোনো সিমটম না থাকে। হ্যাঁ, কেউ একজন হয়তো দেখা যাচ্ছে দরজা দিয়ে বের হওয়ার সময় দরজার সাথে কোনো কারণে ধাক্কা খেয়েছেন, এই দরজার সাথে ধাক্কা খেয়েছেন কিন্তু পেশেন্টের মাথায় একটু আঘাত পেয়েছে, হয়তো একটু কেটেও গিয়েছে, বাট পেশেন্টের জিসিএস ইনটেক, পেশেন্টের কোনো কনভালশন হয়নি, কোনো ভমিটিং এর হিস্ট্রি নাই, তাহলে আপনি এই পেশেন্টকে সিটি স্ক্যানের দরকার নাই। বাট যদি তার জিসিএস অল্টার্ড হয়, যদি তার কোনো প্রকার সিমটম থাকে, তাহলে অবশ্যই আপনাকে সিটি স্ক্যান করাইতেই হবে, করাইতেই হবে। একটাই ইমেজিং আমরা করাবো, সেটা হলো সিটি স্ক্যান। একটাই ইমেজিং আমরা করাবো, সেটা হলো সিটি স্ক্যান। কারণ সিটি স্ক্যানের সুবিধা হলো খুব অল্প সময়ে করা যায়, এবং 1 থেকে 2 মিনিট লাগে, আপনি এই একটা সিটি স্ক্যান দিয়ে পেশেন্টের ইনিশিয়াল অ্যাসেসমেন্টটা করে ফেলতে পারবেন। ওকে, আচ্ছা, এগুলো হলো প্রাইমারি আলোচনা। এবার আমরা আমাদের মূল জিনিস যেটার জন্য আপনারা অপেক্ষা করছেন, সেটা হলো সিটি স্ক্যান নিয়ে আমরা একটু কথা বলি। তো এখন আপনারা যদি কেউ চান আমার সাথে কনভারসেশনে যাবেন কোনো বিষয় নিয়ে, তাহলেও আপনারা চাইলে আনমিউট হয়ে ওই জিনিসটার উত্তর দিতে পারেন যখন আমি কোনো কিছু জিজ্ঞেস করব। অথবা আপনারা যদি মনে করেন শেষে কোনো প্রশ্ন করবেন, সেটাও করতে পারেন, আমি যতটুকু জানি আপনাদেরকে বলবো। তো আসলে সিটি স্ক্যান জিনিসটা কোথা থেকে আসলো? একদম আদি যুগে যখন, সেই 1895-96 এই সময়টাতে যখন প্রথম এক্স রে অ্যাভেলেবেল হলো, তখন আমরা দেখতে পেলাম যে আমরা চাইলে একটা মেশিন দিয়ে শরীরকে দেখতে পারি। তখন আমরা এক্স রে দেখা শুরু করলাম। ধীরে ধীরে এই এক্স রেটা আধুনিকায়ন হলো, আরো সুন্দর হলো। বাট তারপরেও যে সমস্যাটা রয়ে গেল, যে এক্স রে দিয়ে দেখা যাচ্ছে যে অনেক কিছু আছে যেখানে এক্সরে দিয়ে দেখা যাচ্ছে না। আবার এক্সরে দিয়ে আমরা একটা 2 ডাইমেনশনাল ভিউ পাচ্ছি, 3 ডাইমেনশনাল ভিউ পাচ্ছি না। অথবা একটা সিঙ্গেল কাট হচ্ছে, আমি ভিতরের স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছি না। তখন এই জিনিসটা কাভার করার জন্যই পরবর্তীতে আল্ট্রাসোনোগ্রাম আসলো। সেটাতেও দেখা গেলেও কিছু অসুবিধা আছে, রেডিয়েশনটা ফ্রি হয়েছে কিন্তু এটা দিয়েও আমরা অনেক কিছু ডায়াগনোসিস করতে পারি না, পাশাপাশি এটা অপারেটর ডিপেন্ডেন্ট, অপারেটর ভালো না হলে সেটা রিড করা যাচ্ছে না। তখন যেটা আসলো যে আমরা এই 3 ডাইমেনশনাল যদি একটা ইমেজ চিন্তা করি, এই এক্স রেটাকে যদি আমরা মডিফাই করে, এক্স রে যে প্রপার্টি সেটাকে যদি আমরা ইউজ করে একটা 3 ডাইমেনশনাল ইমেজ তৈরি করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য বেটার হয়। তখন থেকে সাধারণত এই সিটি স্ক্যান ধারণাটা শুরু হলো, সিটি স্ক্যান ধারণাটা শুরু হলো। তো এটা যেহেতু একটা কম্পিউটেড প্রসেস, সেজন্য এটার নাম কম্পিউটেড। আর টোমোগ্রাফি মানে হলো স্লাইস। যেহেতু আমরা সিটি স্ক্যানের মাধ্যমে যে কোনো স্ট্রাকচারকে খুব ছোট 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 মাইক্রো মাইক্রো স্লাইসে দেখতে পারি, এজন্য এটাকে বলা হয় কম্পিউটেড টোমোগ্রাফি। ঠিক আছে, আচ্ছা। এখন এই যে কম্পিউটার টোমোগ্রাফিতে আমরা বিভিন্ন স্ট্রাকচারকে বিভিন্ন ভাবে দেখতে পাই, এটাকে আমরা সিটি স্ক্যানের যে হাউসফিল্ড ইউনিট বলে, সেটার উপর নির্ভর করে আমরা দেখতে পাই। এটি এই ইউনিট টিউনিট জানা আপনাদের কোনো দরকার নাই, এগুলো থিওরিটিক্যাল পড়া, তার শব্দটা জেনে রাখলেও হবে। এইখানে যে থিওরি আছে এটাও আপনাদের কোনো দরকার নাই, আমি একদম সহজ করে আপনাদের বলে দিচ্ছি, টেনশন করার কিছু নাই। আচ্ছা, এখন আসেন, আপনার কাছে যে সিটি স্ক্যান গুলো আসে, সাধারণত সেই সিটি স্ক্যান আমরা একটা লাইন মেনটেন করি। এই লাইন ধরে ধরে আমাদের স্লাইস গুলো তৈরি করা হয়। এটা হলো যারা বেশি জ্ঞানী গুণী আছেন, যারা বেশি জানতে পছন্দ করেন, তাদের জন্য।
যে আমাদের সাধারণত এখানে আমাদের অরবিট থেকে শুরু করে আমাদের যে এক্সটার্নাল অরিজিওমিটাস এই বরাবর আমরা একটা লাইন টানি। এই লাইন ধরে আমাদের ব্রেনটাকে আমরা স্লাইস করে 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 অনেকগুলা ফিল্ম তৈরি করি, অ্যাক্সিয়াল ফিল্ম তৈরি করি। এটাকে বলা হয় অরবিটোমিয়াটার লাইন, এটাকে বলা হয় অরবিটোমিয়াটার লাইন। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, এইখানে একটু খেয়াল করতে হবে, এখানে একটু খেয়াল করতে হবে, এটা ভাইটাল, কারণ এটা হলো আপনাদের বেসিকটা জানবেন। একদম সহজ করে, কেউ না বুঝতে পারলে অবশ্যই বলবেন, কারণ এই জিনিস আপনি বাসায় গিয়ে আবার পড়তে পারবেন না। চেষ্টা করবেন ক্লাসেই যাতে পড়াটা শেষ হয়ে যায়। এখন আমরা যদি এখানে দেখি যে আসলে এটা আমি এখানে যা দেখতে পাচ্ছি সবই সিটি স্ক্যান। ঠিক আছে। এখন আসলে সিটি স্ক্যান আমরা কি দেখতে পাই? এটা একটা নর্মাল সিটি স্ক্যান। আমি চিন্তা করি আমি যদি এটা ধরি যে হ্যাঁ, এটা তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি? আমি বাইর থেকে আমার যে স্ট্রাকচার গুলো আছে, একটা হেডের যে স্ট্রাকচার গুলো আছে সবগুলোকে দেখতে পাচ্ছি। এই যে বাইরে যেটা সেটা হলো স্কাল। ওকে, আমি স্কাল্প দেখতে পাইলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সবচেয়ে বেশি যেটা আমরা এখানে ডেনসিটি দেখতে পাচ্ছি বা সবচেয়ে বেশি হোয়াইট যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমার বোনস, সেটা হলো বোনস। তার ভিতরে এটা যেটা দেখতে পাচ্ছি এটা হলো ব্রেইন। আর এই যে এখানে আমরা কালো যেটা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের সিএসএফ কন্টেনিং স্পেস বা ভেন্ট্রিকল, সিএসএফ কন্টেনিং স্পেস বা ভেন্ট্রিকল। তাহলে মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে বোনস দেখতে পাই, ব্রেইন দেখতে পাই, ভেন্ট্রিকল দেখতে পাই। বোনস, ব্রেইন, ভেন্ট্রিকল, বোনস, ব্রেইন, ভেন্ট্রিকল, বোনস, ব্রেইন, ভেন্ট্রিকল, এই তিনটা জিনিস আমরা দেখতে পাই। ঠিক আছে। নর্মালি একটা অ্যানাটমিক্যাল যদি আমরা সিটি স্ক্যান চিন্তা করি, নর্মাল সিটি স্ক্যান চিন্তা করি, এগুলো আমরা দেখতে পাবো। তাহলে এখন এই যে তিনটা স্ট্রাকচার এখানে আমরা দেখতে পাচ্ছি, তিনটার কালার তিন রকম, তিনটা কালার আমরা দেখতে পাচ্ছি তিন রকম, তিনটা কালার তিন রকম। এখন প্রশ্ন হলো যে এটা আসলে তিনটা কালার তিন রকম হলো কেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হলো আপনার সিটি স্ক্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে। এখন এই যে সিটি স্ক্যানে আমরা যে একটু আগে বলেছিলাম যে রেডিয়েশনটা, যে রেডিয়েশনটা আমরা সিটি স্ক্যানে দিচ্ছি, সেটা যখন আমার কোনো একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে পাস করে, তখন এখানে আমরা তিন ধরনের ইমেজিং পাই, তিন ধরনের ইমেজিং পাই। যেই জায়গাটা আমরা এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি হোয়াইট বা সাদা, এটাকে আমরা বলি হাইপার ডেন্স, এটাকে আমরা বলি হাইপার ডেন্স। যেখানে ডেন্সিটি পরিমাণটা অনেক বেশি, এটা হলো আমাদের হাইপার ডেন্স, এটা হলো হাইপার ডেন্স। এটা দেখা যাবে কেমন? সাদা বা হোয়াইট। যেই জায়গাটা আমার কালো, সেটা হলো হাইপোডেন্স, সেটা হলো হাইপোডেন্স, সেটা হলো হাইপোডেন্স। সেটা দেখা যাবে কেমন? কালো বা ব্ল্যাক। আর ইন বিটুইন সাদা এবং কালো এই দুইটার মাঝামাঝি যে জিনিসগুলো দেখা যাবে, সেটাকে আমরা বলি আইসোডেন্স, সেটাকে আমরা বলি আইসোডেন্স, সেটাকে আমরা বলি আইসোডেন্স। তাহলে এই ডেন্সিটি বিষয়টা আপনাদের বুঝতে হবে। তাহলে সিটি স্ক্যানে আমরা তিন ধরনের ডেন্সিটি পাবো। যেহেতু সিটি স্ক্যান মূলত আমরা ব্রেইনের ক্ষেত্রেই করি, সুতরাং আমরা ব্রেইন দিয়েই আসলে এক্সাম্পল দিয়ে দিতে পারি। তাহলে ব্রেইনের ক্ষেত্রে আমার যে মূল ব্রেইনটা সেটা হলো আইসোডেন্স, মূল ব্রেইনটা হলো আইসোডেন্স, মূল ব্রেইনটা হলো আইসোডেন্স। যেটা বাইরে যেটা বোনস আছে, বোনসটা হলো আমার হাইপারডেন্স, বোনসটা হলো হাইপারডেন্স, বোনসটা হলো হাইপারডেন্স, বোনসটা হলো হাইপারডেন্স, বোনসটা হলো হাইপারডেন্স। আমার ভিতরে যে ব্লাড বা সিএসএফ আছে, এই সিএসএফ অংশগুলো বা যদি কোনো এয়ার থাকতো, ওইটাকে আমরা দেখতে পাচ্ছি হাইপোডেন্স, ওটাকে 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 আমরা দেখতে পাচ্ছি হাইপোডেন্স। এয়ার এবং ফ্লুইড, এয়ার এবং ফ্লুইডের মধ্যে ডেনসিটির কিছু পার্থক্য আছে। সেটা হয়তো আপনি খালি চোখে অনেক সময় বুঝতে পারেন না, এই জন্য এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি না। বাট সবচেয়ে বেশি হাইপোডেন্স হলো এয়ার। এটা স্বাভাবিকভাবে ওয়াটারের চেয়েও এয়ার বেশি, ডেনসিটি সবচেয়ে কম। এই যে এখানে আমরা ম্যাস্টয়েড এয়ার সেল দেখতে পাচ্ছি, একদমই হাইপোডেন্স, একদমই খুবই কালো, একদম খুবই কালো। ঠিক আছে। তাহলে এখানে আমরা যখন একটা সিটি স্ক্যান রিড করতে যাব, প্রথম আমাকে ন্যাচারাল বা নর্মাল বা ফিজিওলজিক্যাল বা যেই বেসিক স্ট্রাকচার গুলো সেগুলো আগে জানতে হবে, না হলে আপনি প্যাথোলজি খুঁজবেন কিভাবে? তাহলে একটা ব্রেইনের সিটি যখন আমি পাবো, তখন আমার কাজ হলো বাইর থেকে ভিতরের দিকে স্ট্রাকচার গুলো সিরিয়ালে দেখা। নট অনলি দিস ইমেজ, যখনই আপনি কোনো একটা ইনভেস্টিগেশন রিড করবেন, সব সময় একটা ক্রোনোলজি ফলো করবেন। ধরেন আপনার কাছে একটা ইসিজি আসলো, কখনোই দৌড় দিয়ে গিয়ে বি সিক্স এ গিয়ে লিড রিড করবেন না।
আপনি একদম ওয়ান থেকে শুরু করে টু থ্রি এভিএল এভিএফ যা আছে সবগুলা রিড করে তারপর ডায়াগনোসিসে আসবেন। এটা আমাদের একদম কমন একটা সমস্যা। আমরা অনেক সময় ইমেজিং যখন দেখি, যে কোনো ইমেজিং, বিশেষ করে নিউরো ইমেজিং এ বেশি হয়, আমরা খুব দ্রুত ডায়াগনোসিস করার জন্য দেখা যায় একটা প্যাথোলজি ফিল্ম দেখি, কিন্তু আমরা আশেপাশের অনেকগুলা ফিল্ম মিস করি। কিন্তু এটা অনেক সময় রং ডায়াগনোসিস হওয়ার সম্ভাবনা থাকে, এবং অনেক সময় আমরা অনেক ডায়াগনোসিস মিস করে যাই। এজন্য অবশ্যই সেটা করবেন না। যে কোনো ইমেজিং যখন পাবেন, একদম উপর থেকে নিচ সবগুলা ফিল্ম দেখার চেষ্টা করবেন। আপনার নলেজ বাড়বে, পাশাপাশি ডায়াগনোসিসটা মিস হবে না। আচ্ছা, তাহলে আপনার কাছে যখন একটা সিটি স্ক্যান নিয়ে কেউ আসবে, আপনি তাহলে কি দেখবেন? আপনি দেখবেন যে এখানে আপনার বাইরে যে বোনসটা আছে সেটা কেমন আছে। তাহলে বোনসটা দেখলেন, তারপর আপনি ব্রেন দেখবেন, তারপরে আপনি সিএসএফ দেখবেন, অথবা যদি কোনো এয়ার থাকে সেটা দেখবেন, যদি কোনো ব্লাড ভেসেল থাকে সেটা দেখবেন। ব্লাড ভেসেল দেখার জন্য আমাদেরকে সাধারণত একটা মিডিয়া দিতে হয়, না হলে ব্লাড ভেসেল সহজে দেখা যায় না। তখন সেটাকে আমরা বলি কন্ট্রাস্ট। যখন আমরা কন্ট্রাস্ট মিডিয়া দেই, তখন আমাদের ব্লাড ভেসেল গুলো প্রমিনেন্ট হয়। কন্ট্রাস্ট ব্লাড ভেসেলে যায়, সেটা আবার তখন আমাদের এই সিটি স্ক্যানটা রিড করতে পারে, তখন সেটাকে আমরা হাইপারডেন্স দেখতে পাই। ঠিক আছে, তখন সেটাকে আমরা কন্ট্রাস্ট এনহান্সিং বলি। তো ব্লাড ভেসেল দেখার জন্য শুধু নর্মাল ইমেজের ক্ষেত্রে যেহেতু আমরা সহজে কন্ট্রাস্ট দেই না, সুতরাং ওইটা নিয়েও আমাদের খুব বেশি প্রয়োজন নাই। এখন আসেন, যে ঠিক আছে ভাই, আপনার কথা মেনে নিলাম, আমি যে কোনো একটা ইমেজ আমার কাছে আসলো, আমি এটাকে রিড করব। ঠিক আছে, করেন। এখন এই ইমেজটা যখন আপনার কাছে আসবে, সবার প্রথম আমরা বললাম যে আমরা চলে যাব স্কালে। আমি এখানে দেখলাম যে আমার যে হাইপার ডেন্স বোনসটা সেটা ঠিক আছে কিনা। তাহলে এটা আমি যদি দেখি যে না, আমার এটা কোনো জায়গায় এসে হয়তো এখানে আমি দেখলাম যে এটা এরকম ডিপ্রেসড হয়ে আছে, এখানে আমি দেখতে পেলাম যে বোনসটা ফ্র্যাকচার হয়ে আছে, তখন আমি বলতে পারবো যে এটা ডিপ্রেসড স্কাল ফ্র্যাকচার। এই যে আপনার ডায়াগনোসিসটা হয়ে গেল। আপনি প্রথম স্কাল দেখলেন বা বোনস দেখলেন, এরপর আপনি ব্রেইনে আসবেন। এখন আপনার প্রশ্ন হলো যে ভাই, ব্রেইন আমি কিভাবে রিড করব? ব্রেন রিড করা তো কঠিন। হ্যাঁ, আসলেই কঠিন। এখন সহজ করবেন কিভাবে? যে কোনো স্ট্রাকচার যেগুলো ডাবল, সবসময় তাদের সিমেট্রি ফলো করবেন। সিমেট্রি ফলো করলে আপনার জন্য সোজা। আমরা যদি এটাকে দেখি, এটা আমার মিড লাইন। আমি আপনাদের মতো ভালো ছবি আঁকতে পারি না, এই জন্য আমার মিড লাইনও এরকম বাঁকাতেরা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমরা রাইট সাইড, এটা লেফট সাইড। ওকে, তাহলে আমাকে দেখতে হবে এই যে দুইটা পাশ, রাইট এবং লেফট সাইডের মধ্যে সিমেট্রি আছে কিনা। সিমেট্রি কি কি জিনিস? আমাকে এখানে দেখতে হবে আমাদের ব্রেইনের প্যাটার্ন, এই যে সালকাস জাইরাস গুলা ঠিক আছে কিনা, কোথাও কোনো প্রেশারাইজ মনে হচ্ছে কিনা, অথবা কোনো অ্যাবনর্মাল স্ট্রাকচার দেখা যাচ্ছে কিনা। দেখালো আমি রাইট পেশেন্টের হয়তো রাইট ব্রেনে এরকম একটা হাইপার ডেন্স লেশন পাইতে পারি, একটা হাইপোডেন্স লেশন পাইতে পারি, একটা অ্যাবনর্মাল শ্যাডো পাইতে পারি। তখন আমাকে একটা প্যাথোলজি সাসপেক্ট করতে হবে। তাহলে আমার প্রথম কাজ হলো আমার রাইট ব্রেন এবং লেফট ব্রেন। প্রথম কাজ হলো রাইট ব্রেন এবং লেফট ব্রেনটাকে আমরা সিমেট্রি খেয়াল করব। যেমন এইখানে আমি দেখতে পাচ্ছি কি সুন্দর, এই পাশে ব্রেনটা দেখতে যেমন, এই পাশে ব্রেনটা একই রকম, দুই পাশে সিএসএফ খুব সুন্দর দেখা যাচ্ছে, মিড লাইনটা একদম মাঝখানে আছে। ঠিক আছে, কিন্তু যখনই আপনি এখানে একটা প্যাথোলজি পাবেন, তখন কি হবে? তখন হবে কি, এই পাশের ব্রেনের যে প্রেশারটা আর এই পাশে ব্রেনের প্রেশারটা সমান থাকবে না। স্বাভাবিকভাবে যেহেতু এই পাশের ব্রেনে একটা এক্সট্রা জিনিস আছে, সেটা একটা স্পেস অকুপাই করছে। স্পেস অকুপাই করার কারণে সেটা তখন এই পাশের অন্যান্য ব্রেইনের অন্যান্য স্ট্রাকচারের উপর প্রেশার দিবে। তখন এই অ্যানাটমিটা টোটালি ডিস্টর্টেড হয়ে যাবে। এই পাশে যে ভেন্ট্রিকলটা থাকবে সেটারও অ্যানাটমি নষ্ট হয়ে যাবে। মিডলাইন যেটা থাকবে সেটাও অপোজিট সাইডে শিফট হয়ে যাবে। এই যে জিনিসগুলা, মিডলাইন শিফট হয়ে যাওয়া, ভেন্ট্রিকুলার ইফাসমেন্ট হয়ে যাওয়া, ব্রেইনের সালকাস জাইরাসের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাওয়া, এটা ইন্ডিকেট করে যে আমার এই পাশে একটা লেশন আছে। তখন আমি এই পাশে যে লেশনটা আছে সেটা কি হাইপার ডেন্স না হাইপোডেন্স, রেগুলার না ইরেগুলার, এগুলা দেখবো। দেখে তখন প্যাথোলজি ঠিক করব। ঠিক আছে, ক্লিয়ার কিনা? এতক্ষণ পর্যন্ত যা কিছু হ্যাঁ, বললাম, এতটুকু বুঝতে পারছেন কিনা? না বুঝতে পারলে জি জি, বলবেন, আমি আবার রিপিট করব। বুঝতে পেরেছি স্যার। ওকে, তাহলে একদম সিম্পল কথা, আপনি নিউরো মেডিসিনে আছেন, নিউরো সার্জারিতে আছেন, আপনার ওয়ার্ডে যে কোনো একটা পেশেন্ট আসছে ইমার্জেন্সি, রাত 2টা বাজে, হেড ইনজুরি পেশেন্ট। আপনি পেশেন্টটাকে প্রথমেই অ্যাসেস করলেন যে পেশেন্টের খুব
খারাপ কিছু আছে কিনা, পেশেন্টের এয়ারওয়ে কম্প্রোমাইজ কিনা, ব্রিদিং অ্যাবনর্মালিটি আছে কিনা, সার্কুলেশন ওকে আছে কিনা দেখলেন। দেখার পর জিসিএস টা অ্যাসেস করলেন। জিসিএস টা অ্যাসেস করার গুরুত্ব আরেকটা আছে, সেটা হলো আইসিইউ তে রেফার করা লাগবে কিনা, ওইটাও খুব গুরুত্বপূর্ণ। আর এখন দেখা যাচ্ছে একটা পেশেন্টের জিসিএস 4, এই পেশেন্ট সিটি স্ক্যান করার মতো সময় নাও পাইতে পারে, সেক্ষেত্রে আপনাকে আর্জেন্ট আইসিইউ রেফার করতে হতে পারে। তো এই জাতীয় ইস্যুগুলো অনেক সময় অ্যারাইজ করে। পেশেন্ট আমাদের, আমরা জানি আমাদের দেশে যারা রোগী বা রোগীর সাথে থাকে ওনাদের অনেক সময় আসলে এই বিষয়গুলোতে জ্ঞানের স্বল্পতার কারণে ওনারা জিনিসগুলো বুঝতে পারে না। তখন এই জিনিসগুলো আসলে আপনারই দায়িত্ব ওনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে একটু জানানো, আপনার সেফটির জন্য প্লাস পেশেন্টের জন্য। তো এরপরে যেটা গুরুত্বপূর্ণ, আপনি যখন ঠিক আছে আপনারা একটা দ্রুত গিয়ে একটা সিটি স্ক্যান করে আসেন। এখন আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে আসলে আমি নিউরো ইমেজিংটাকে কেন এত গুরুত্ব দেই, বা নিউরো ইমেজিং নিয়ে এই ফরম্যাটে পড়ানো শুরু করেছি প্রায় ধরেন 5 বছর। সেটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো ধরেন রাত 3টা বাজে, আপনার নিজের, আমি একটু সহজ উদাহরণ দিই, ধরেন আপনার নিজের বাবা বা মা কেউ একজন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো। এখন আপনি বা কোনোভাবে আঘাতপ্রাপ্ত হইলো, আপনি দ্রুত হসপিটাল নিলেন, একটা সিটি স্ক্যান করলেন। কিন্তু করার পরে যেটা শুনবেন আপনি, স্বাভাবিকভাবে ওই সময় কোনো রেডিওলজিস্ট নাই যিনি আপনার সিটি স্ক্যান রিড করে দিবে। তাহলে এই রিপোর্টের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে পরের দিন 9টা 10টা পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত কি আপনার রোগীটা সেফ থাকবে কিনা? কারণ যে কোনো হেড ইনজুরির জন্য তার প্রথম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হলো গোল্ডেন টাইম। এই সময়ে ইন্টারভেনশন যদি করা যায় বা এই সময় যদি ম্যানেজমেন্ট করা যায়, তাহলে পেশেন্টের সেভ হওয়ার চান্স অনেক 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 বেশি থাকে। কিন্তু 6-7 ঘন্টা পরে আসলে সেই চান্সটা থাকে না। তাহলে এই যে রিপোর্টের জন্য আপনি অপেক্ষা করছেন বা কখন রিপোর্ট আসবে, এই অপেক্ষার টাইমটা কমে আসবে যদি আপনি সিটি স্ক্যান রিড করতে পারেন। যেমন এখন আমরা যেটা করি, আমরা আমাদের প্র্যাকটিসে সিটি স্ক্যান, এমআরআই বা আমরা যতগুলো ইমেজিং করি সবই আমরা পেশেন্টকে বলে দিই যে আপনি রিপোর্টের জন্য অপেক্ষা করার দরকার নাই, আপনি ফিল্মটা নিয়ে চলে আসবেন। ইভেন বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা যেখানে এই প্র্যাকটিস গুলো করি, সেখানে আমরা এটাও বলে দেই যে ইমার্জেন্সি পেশেন্টের ক্ষেত্রে দরকার হলে ওই কপি যেটা থাকে, জাস্ট আপনাকে সিটি স্ক্যান করা অবস্থায় যে ফিল্মটা আসে সেটা আমাদের পাঠিয়ে দিতে বলি। তাহলে আমরা আরো র্যাপিডলি ডিসিশন নিতে পারি যে ওনার আসলে কি সমস্যা হয়েছে। ঠিক আছে? তো এই জায়গাটা আপনারা যখন একটু এই বিষয়গুলো শিখে ফেলবেন, অন্তত বেসিক জায়গাগুলো আপনাদের ডেভেলপ করবে এবং আপনাদের ওয়ার্ডে এটা কাজে লাগাইতে পারবেন। এখন আপনারা বেসিক ফাইন্ডিংসটা একটু বোঝার চেষ্টা করেছেন। প্রথমে আমি আপনাদেরকে বললাম যে আমাদের নর্মাল ব্রেইনের অ্যানাটমি, যে নর্মালি ব্রেইনের অ্যানাটমিটা আমি সিটি স্ক্যানে এরকম এরকম দেখি। তার যখন ডিস্টরশন হবে, প্যাথোলজি মানে কি? প্যাথোলজি মানে হলো ডাইভার্সন অফ অ্যানাটমি আর ডাইভার্সন অফ ফিজিওলজি। যখন অ্যানাটমি বা ফিজিওলজি মেনটেন হচ্ছে না আমার বডিতে, তখনই তো সেটাকে আমরা প্যাথোলজি বলছি। ঠিক একই রকম, যে এই যে অ্যানাটমিক্যাল সিটি স্ক্যানটা, আমি এখানে 4টা ফিল্ম দেওয়া আছে, আমি দেখতে পাচ্ছি এইটা যখন মেনটেন হবে না, তখন সেটাকে আমি বলবো যে এখানে কোনো একটা অ্যাবনর্মালিটি আছে। কি অ্যাবনর্মালিটি সেটা আমি একটু পর বের করে দিব। আশা করি ক্লাসের শেষ হইতে হইতে আপনারাও পেরে যাবেন সেটা ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে সেকেন্ড যে মেসেজ, প্রথম কথা হলো নিউরো ইমেজিং আমাদের জানতে হবে, বিশেষ করে সিটি স্ক্যান। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হলো আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করব না। রিপোর্টের জন্য অপেক্ষা করব না। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন ভাই আমরা ইন্টার্ন, আমরা এত কনফিডেন্টলি বলবো কিভাবে? সেই ক্ষেত্রে আপনি কনফিডেন্টলি না বলেন, আপনি বলেন যে আমার ইমেজ দেখে মনে হচ্ছে এটা হতে পারে, তবে আমরা হয়তো কনফার্ম হতে পারবো সকালে যখন রিপোর্ট আসবে। তবে আপাতত আমি সব চিকিৎসা দিয়ে রাখছি, আশা করি আপনার রোগী ভালো হয়ে যাবে। এটা বলার পরেও, এটা বললেও অনেকটাই কাভার হয়ে যাবে, রুগীও সেভ হবে, আপনিও সেভ হবেন। আচ্ছা, এখন ঠিক আছে, আমরা গেলাম। এরপর আমরা এখানে বেসিক কিছু অ্যানাটমি আছে, এগুলা আসলে মূলত সেট করা হলো অনেক সময় আমাদের এই নিউরো ইমেজিং এর জন্য। আবার অনেক সময় ফুল কোর্সও আছে, সেখানে হয়তো এরকম ডিটেলস একদম ব্রেনে সালকাস জায়গা ধরে ধরে আমরা পড়াই। সেটা ইনিশিয়ালি ইন্টার্নশিপের সময় আপনাদেরকে পড়ানোটা আসলে খুব অন্যায়। তারপরে আমি জাস্ট এখানে একটা জিনিস দেখাই, খুব মজার একটা স্ট্রাকচার আছে এখানে। আপনারা জানেন আমাদের ব্রেনে 4টা লোব থাকে। ঠিক আছে, আমি একটু আগের ফিল্মে যাই তাহলে আপনাদের জন্য সহজ হবে। আমাদের ব্রেনে 4টা লোব থাকে। সামনের দিকে যেটা থাকে সেটাকে আমরা বলি ফ্রন্টাল লোব, পিছনের দিকে যেটা থাকে সেটাকে আমরা বলি অক্সিপিটাল লোব। ঠিক আছে? উপরের দিকে যেটা থাকে সেটাকে আমরা বলি প্যারাইটাল লোব, আর নিচের দিকে কানের কাছাকাছি যেটা সেটাকে আমরা বলি টেম্পোরাল লোব। আমরা যদি এইখানে দেখি, সামনের দিকে হলো ফ্রন্টাল লোব, পিছনের দিকে অক্সিপিটাল লোব, কান বরাবর এই জায়গায় থাকে হলো টেম্পোরাল লোব, আর উপরের দিকে থাকে প্যারাইটাল লোব। এই 4টা লোব। এখন আপনি ডায়াগনোসিস করতে পারলেই মোর দেন এনাফ যে পেশেন্টের এই সমস্যা হয়েছে। আর যদি আপনি বলে দিতে পারেন যে পেশেন্টের প্যারাইটাল লোবে
ব্লিডিং হয়েছে, অক্সিপিটাল লোবে হেমোরেজ হয়েছে, ফ্রন্টাল লোবে টিউমার হয়েছে, তাহলে তো মোর দ্যান এনাফ। ঠিক আছে, আচ্ছা, ওকে। এখন এইখানে ভেন্ট্রিকল দেখাচ্ছি আমি, আমি আমাদের বিভিন্ন লেভেলের আমাদের ব্রেন দেখতে কেমন এগুলা নিয়ে কিছু কথা এখানে আমি বলেছি। এগুলো আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, আমরা মূলত ফাইন্ডিংসে চলে যাব। আচ্ছা, আচ্ছা, এখন আসেন, আপনি একটা ফিল্ম পাওয়ার পরে কি খুঁজবেন? আমরা আসলে কেন সিটি স্ক্যান করি? আচ্ছা, কেউ একজন উত্তর দেন যে ঠিক আছে ভাই, আপনি তো বললেন যে হেড ইনজুরি আসলে আমরা সিটি স্ক্যান করি, তাহলে আসলে আসলে আমরা সিটি স্ক্যানটা কি কেন করি, আমরা কি দেখতে চাই? কেউ একজন আনমিউট হয়ে বলেন যে আসলে সিটি স্ক্যান আপনি কেন দিচ্ছেন? একটা দামি পরীক্ষা, রুগী আঘাতপ্রাপ্ত হয়ে আসছে, আপনি দিয়ে দিচ্ছেন, কেন দিচ্ছেন? কোনো ডিফর্মিটিস আছে নাকি, শিফট হয়েছে নাকি, ফ্র্যাকচার আছে নাকি, টিউমার আছে নাকি, এই জন্য। টিউমার, আঘাত পাওয়ার সাথে টিউমার হলে তো আগেই আসবে রুগী। হিমোরেজ আচ্ছা, হ্যামরেজ, হ্যাঁ, ফ্র্যাকচার, এই জন্য আমরা ব্লিডিং। যখন, বা ইনফারকশন হয়েছে কিনা ব্রেনের কোনো অংশ। আচ্ছা, সিটি স্ক্যান যেহেতু সাধারণত অ্যাক্সিডেন্ট বা ইমার্জেন্সি পেশেন্টদের আমরা বেশি ব্যবহার করি, তো যে কোনো অ্যাক্সিডেন্ট বা আঘাতের পরে সবচেয়ে বড় কনসার্নের জায়গা হলো হেমোরেজ। হ্যাঁ, যে কোনো আঘাত, আমরা সাধারণত কোনো কিছুর সাথে আঘাতপ্রাপ্ত হইলেও তো সবার আগে যেটা হয় সেটা হলো ব্লিডিং। তা আপনার মাথা যখন আঘাত পাবে, স্বাভাবিকভাবে সেখানেও হেমোরেজ হওয়ার চান্স আছে। তো এই জন্য আর আমরা যে কোনো সিটি স্ক্যান দেওয়ার ক্ষেত্রে আমাদের মূল কনসার্ন থাকে হেমোরেজ। অন্যান্য যে ফাইন্ডিংস এর কথা আপনারা বলেছেন সবই ঠিক, যে হ্যাঁ পেশেন্টের কোনো ফ্র্যাকচার হয়েছে কিনা আমরা দেখতে পাবো, অথবা পেশেন্টের টিউমারের বিষয়টা না, টিউমার একটা ইলেকটিভ বিষয়, টিউমার কখনো হঠাৎ করে রুগী আসবে না। রুগীরা বুঝতে পারে 3 মাস থেকে রুগীর মাথা ব্যথা থাকে, বমি হয়, তারপর আসে, আমরা এমআরআই করি, এমআরআই করে আমরা ইলেকটিভলি দেখি, অনেক সময় সিটি স্ক্যানেও ডায়াগনোসিস হয়, কারণ এমআরআই সব জায়গায় অ্যাভেলেবেল না। আমি বলবো সেই সবগুলোর প্রশ্ন আপনাদের উত্তর দিয়ে দিব, বাট আমাদের মূল কনসার্ন হলো এমআরআই, মূল কনসার্ন হলো হেমোরেজ। আর ইনফেকশনের বিষয়টা আপনারা বলেছেন, যে ইনফেকশনের বিষয় যেটা আসলে গুরুত্বপূর্ণ, যে আমাদের যে স্ট্রোকের পেশেন্ট গুলো আসে, তো তাদের ক্ষেত্রে ইনফেকশনের, ওনারা যে ইনফেকশনটা নিয়ে আসে অ্যাকিউট স্টেজে, ইনফেকশন আসলে বোঝা খুব টাফ। সিটি স্ক্যান বা এমআরআই সব ক্ষেত্রে ইনফেকশন বোঝা টাফ, বাট ক্লিনিক্যালি ইনফেকশন ডায়াগনোসিস করাটা ইজি। ঠিক আছে, ক্লিনিক্যালি ইজি, তার সাথে আপনি সিটি স্ক্যানের ফাইন্ডিং যদি মিলাইতে পারেন তাহলে আরো আরো বেটার। তো যাই হোক, এখন যেটা গুরুত্বপূর্ণ, যে পেশেন্ট আমাদের কাছে যখন আসে, মূল কনসার্ন হলো আমাদের সিটি স্ক্যানে হলো হেমোরেজ। এখন আমি হেমোরেজ কোথায় খুঁজবো? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভাই আপনি তো বললেন হেমোরেজ, ঠিক আছে, আমি এখন হেমোরেজ কোথায় খুঁজবো? অ্যাকচুয়ালি হেমোরেজ আমার ব্রেনের প্রতিটা লেয়ারে লেয়ারে হতে পারে, ব্রেনের প্রতিটা লেয়ারে লেয়ারে হেমোরেজ হতে পারে। আমরা যদি চিন্তা করি, আমার, এটা হলো আমার স্কাল, ওকে, স্কালের ভিতরে এটা যদি আমাদের ব্রেন চিন্তা করি আমরা, এই ব্রেন, তাহলে এই পুরো আমার পুরো ব্রেনটাকে কাভার করে রাখে মেনিনজেস। এই মেনিনজেসের সবচেয়ে বাইরের যে পর্দা সেটাকে আমরা বলি ডুরা। মেনিনজেসের সবচেয়ে বাইরের যে শক্ত কাভারিং সেটাকে বলে ডুরা। এই ডুরাতে, যদি ডুরাতে আমাদের একটা গুরুত্বপূর্ণ ভেসেল থাকে মিডল মেনিনজিয়াল আর্টারি, খুব মোস্ট কমনলি এই মিডল মেনিনজিয়াল আর্টারিটা ইনজুরি হয়, তখন ব্লাডটা এই ডুরার বাইরে জমা হয়, এটাকে বলে এক্সট্রা ডুরাল হেমাটোমা। এটাকে বলে এক্সট্রা ডুরাল হেমাটোমা। যেসব পেশেন্ট একটু ওল্ড এজে থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় ব্লাডটা জমা হয় ডুরার ভিতরে, ব্রেইনের বাইরে ডুরার ভিতরে। এটাকে বলা হয় সাবডুরাল হেমাটোমা। সাবডুরাল হেমাটোমা সহজ জিনিস, নাম সোজা। ডুরার বাইরে হলে এক্সট্রা ডুরাল হেমাটোমা, ডুরার ভিতরে হলো সাবডুরাল হেমাটোমা। আর ব্রেইনের ভিতরে যদি হয়, একদম ডাইরেক্ট ব্রেইনের ভিতরে কোথাও যদি ব্লিডিং হয়, সেটাকে বলা হয় ইন্ট্রাসেরেব্রাল। সেটাকে বলা হয় ইন্ট্রাসেরেব্রাল। ব্রেইনের ভিতরে যে সিএসএফ কন্টেনিং স্পেস একটু আগে আমরা দেখতে পেয়েছি, এই সিএসএফ কন্টেনিং স্পেস বা ভেন্ট্রিকুলার হলে সেটাকে বলা হয় ইন্ট্রাভেন্ট্রিকুলার। আরেকটা খুব নটোরিয়াস ব্লিডিং আছে যেটা সাব অ্যারাকনয়েড স্পেসে হয়। আমাদের এই ব্রেইনের যে ভেসেল গুলো আছে, আমাদের ব্লাড ভেসেল গুলো মূলত থাকে হলো সাব অ্যারাকনয়েড স্পেসে। ওই সাব অ্যারাকনয়েড স্পেসে যে ব্লিডিং হয় সেটাকে বলা হয় সাব অ্যারাকনয়েড ব্লিডিং, খুবই নটোরিয়াস টাইপের ব্লিডিং। তাহলে সবগুলো লেয়ারে ব্লিডিং হতে পারে। আমরা যদি বাইর থেকে চিন্তা করি, ডুরার বাইরে সেটা হলো এক্সট্রা ডুরাল, ডুরার ভিতরে সেটা হলো সাব ডুরাল, ব্রেইনের ভিতরে ইন্ট্রাসেরেব্রাল, ভেন্ট্রিকলের ভিতরে ইন্ট্রাভেন্ট্রিকুলার, উইদিন দ্য অ্যারাকনয়েড স্পেস সেটা হলো সাব অ্যারাকনয়েড, সাব অ্যারাকনয়েড, সাব অ্যারাকনয়েড, সাব অ্যারাকনয়েড, সাব অ্যারাকনয়েড। এখন আমরা আসি, যেই ব্লিডিংই হোক,
সেটা দেখতে কেমন দেখাবে। আপনার ব্লিডিং এর টাইপ তো আপনি ডায়াগনোসিস করবেন, সেটা খুব ভালো, বাট আগে তো ব্লিডিং হয়েছে সেটা বুঝতে হবে। যে কোনো ব্লিডিং যদি হয়, যে কোনো ব্লিডিং যদি হয়, আমরা সিটি স্ক্যানে ইনিশিয়ালি সেটাকে দেখতে পাবো হাইপার ডেন্স। হাইপার ডেন্স। তাহলে সহজ কথা, যে কোনো পেশেন্ট আমাদের কাছে যখন যে কোনো পেশেন্ট আমাদের কাছে যখন সিটি স্ক্যান নিয়ে আসবে, বোনস বাদ দিয়ে যদি আমরা কোনো হাইপার ডেন্সিটি দেখতে পাই, অ্যাবনর্মাল হাইপার ডেন্সিটি দেখতে পাই, তাহলে চোখ বন্ধ করে আমাদের ভাবতে হবে পেশেন্টের কি হয়েছে, হেমোরেজ। পেশেন্টের কি হয়েছে, হেমোরেজ। তাহলে সিটি স্ক্যান পাওয়া মাত্র আপনার প্রথম কাজ হলো অ্যানাটমি দেখা, যে অ্যানাটমিক্যালি স্ট্রাকচার গুলো ঠিক আছে কিনা। তারপর দেখবেন যে কোন জায়গাটায় অ্যানাটমি ঠিক নাই, তাহলে সেখানে প্যাথোলজি আছে। প্যাথোলজিতে আপনি খুঁজবেন সেটা ডেন্সিটি কেমন। সেটা যদি হাইপার ডেন্স হয়, তাহলে নিশ্চিত থাকবেন এটা এনি টাইপ অফ হেমাটোমা। এটা যে কোনো টাইপের হেমাটোমা। এটা কোনো একটা হেমাটোমা হবে, কোনো একটা হেমোরেজ হবে, কোনো একটা হেমোরেজ হবে। তাহলে এটাও রুগীর জন্য বিশাল সেভ যে আপনি ডায়াগনোসিস করতে পারছেন এটা কি হেমাটোমা অর নট। যখন আপনার কাছে একটা রুগী আসলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে, প্র্যাকটিক্যালি বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে। আপনারা ওয়ার্ডে এটা ফেস করবেন। একটা বাস অ্যাক্সিডেন্ট করলে একজন দুইজন রুগী আসে না, একসাথে 20-25 জন রুগী আসে। এখন আপনি কোন পেশেন্টটাকে ডিল করবেন, কোনটাকে ভর্তি দিবেন, কাকে ছেড়ে দিবেন, ভেরি টাফ ডিসিশন। তাহলে এই সময়টা আপনি যদি সিটি স্ক্যান রিড করতে পারেন, আপনি দেখেন যে উইদিন 20 এখানে 3 or 4 যাদের হেমোরেজ আছে, যাদের অ্যাবনর্মাল সিটি স্ক্যান আছে, তাহলে আপনি তাদেরকে ভর্তি রাখলেন। বাকি 10 জন বা 15 জনকে আপনি হয়তো পরামর্শ দিয়ে ছেড়ে দিলেন, তাহলে আপনার উপর লোডটা কমে গেল এবং আপনি এই জায়গাটাতে খুব ভালো একটা ভূমিকা রাখতে পারলেন। তাহলে এইখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ যে আপনাকে হেমোরেজ বুঝবেন কিভাবে, হাইপার ডেন্সিটি দেখে। কিভাবে, হাইপার ডেন্সিটি দেখে। যদি আপনি দেখেন যে এখানে কোনো হাইপার ডেন্স ইমেজ আছে, হাইপার ডেন্স শ্যাডো আছে, হাইপার ডেন্স ফাইন্ডিংস আছে, তাহলে আপনি বুঝবেন হেমাটোমা। এখন প্রশ্ন হলো যে ভাইয়া ঠিক আছে, ভেরি গুড, আমি একটা সিটি স্ক্যান পাইলাম, এটাও বুঝে ফেললাম যে অ্যাবনর্মালিটি আছে, এটাও বুঝে ফেললাম যে দিস অ্যাবনর্মালিটি ইজ হেমোরেজ, ভেরি গুড, মোর দ্যান এনাফ। বাট আমি আরো বেশি জানতে চাই যে আসলে এই হেমাটোমাটা কেমন হেমাটোমা। ঠিক আছে, এটা কি এক্সট্রা ডুরাল না সাবডুরাল, ওকে, এটা জানা অবশ্যই উচিত। এক্সট্রা ডুরাল হেমাটোমা, যেটা আমাদের ডুরার বাইরে এবং স্কালের ভিতরে, স্কালের ভিতরে। তাহলে ডুরার বাইরে স্কালের ভিতরে যে হেমাটোমাটা হয়, সেটার শেপটা হলো এরকম বাইকনভেক্স শেপ। বা কেউ কেউ বলে অরেঞ্জ শেপ, সে যাই বলুক, অরেঞ্জ শেপ, লেন্টিকুলার। বা বাইকনভেক্স শেপ এরকম যদি আপনি পান, তাহলে আপনি ধরে নেবেন যে এটা একটা এক্সট্রাডুরাল হেমোরেজ। এটা হলো এক্সট্রা এক্সট্রাডুরাল হেমোরেজ বা এক্সট্রাডুরাল হেমাটোমা। ঠিক আছে, এই শেপ আপনি শেপ একটুবার নিজে আপনি পারবেন, জাস্ট দেখতে থাকেন, এগুলো মুখস্থ করার কিছু না, আপনি জাস্ট দেখেন। এরকম যদি আপনার শেপ হয়, যেটা আপনার দেখা যাচ্ছে যে এই শেপের কারণে এই যে ব্রেইনের উপর চাপ দিচ্ছে, মনে হচ্ছে যে ব্রেইনের উপর এভাবে চাপ দিচ্ছে, প্রেসার দিচ্ছে, যেহেতু সে এক্সট্রাডুরাল এবং তার শেপটা হলো এরকম বাইকনভেক্স এবং অরেঞ্জ শেপ, অনেকটাই অরেঞ্জ শেপ টাইপের, এটা হলো আমাদের এক্সট্রাডুরাল হেমাটোমা। আর যদি আপনি দেখেন যে না, এগুলো সবই এক্সট্রাডুরাল, আচ্ছা, যদি দেখেন যে না, শেপটা তো আমার বাইকনভেক্স মনে হচ্ছে না, মনে হচ্ছে আমার ব্লাডটা কেন জানি ব্রেইনের উপর বসে আছে, এমন মনে হচ্ছে যে ব্রেইনের সারফেস বরাবর ব্লাডটা চলে যাচ্ছে, একদম ব্রেইনের বরাবর, ব্রেইনের যেমন স্ট্রাকচার এরকম। আমরা এক্সট্রাডুরালে যখন দেখলাম যে এটার স্ট্রাকচার কিন্তু আমাদের ব্রেইনের সাথে একই রকম হচ্ছে না, ব্রেইনটা হলো এরকম কিন্তু ব্লাডটা হচ্ছে এরকম, ব্রেইনের স্ট্রাকচারটা এরকম, ব্লাডটা হচ্ছে এরকম। আমাদের ব্রেনটা থাকলো এরকম, ব্লাডটা চাপ দিচ্ছে এভাবে উল্টা। বাট আমরা সাবডুরালে এসে দেখতেছি যে এখানে আমাদের যে ব্লাডটা, সেটা একদম ব্রেইনের গায়ে গায়ে লেগে যাচ্ছে। এই যে ব্রেইনের গায়ে গায়ে আমাদের যে ব্লাডটা, এটা হলো ক্রিসেন্টিক ম্যানারে থাকে বা ব্যানানা শেপ। এই ক্রিসেন্টিক বা ব্যানানা শেপ যদি হয়, তাহলে এটাকে আমরা বলি সাবডুরাল হেমাটোমা। ক্রিসেন্টিক বা ব্যানানা শেপ যদি হয়, সেটা হলো সাবডুরাল হেমাটোমা। ক্রিসেন্টিক বা ব্যানানা শেপ যদি হয়, সেটাকে আমরা বলি সাবডুরাল হেমাটোমা। ক্রিসেন্টিক বা ব্যানানা শেপ হলে বলি সাবডুরাল হেমাটোমা। ঠিক আছে, আমরা এখন অ্যাকিউট নিয়ে কথা বলছি, পরে আমি আরেকটা জিনিস বলবো। তাহলে এখন আমার কাছে পেশেন্ট আসছে, যে কোনো একটা বুড়া বয়সের রুগী আসলো, 70 বা 75 ইয়ার্স এর পেশেন্ট,
আসার পরে পেশেন্ট আমার কাছে আসার পরে, পেশেন্ট যখন আসলো, পেশেন্ট আসার পরে আমাদের কাছে পেশেন্ট যখন এই বিষয়গুলো বললো, বলার পরে আমি দেখলাম যে সিটি স্ক্যান করলাম, পেশেন্ট আমাদের হিস্ট্রি দিচ্ছে। এটা কিন্তু মজার হিস্ট্রি, কারণ এই সাবডুরাল হেমাটোমার পেশেন্ট অনেক সময় খুব বড় ট্রমার হিস্ট্রি দেয় না, খুব অল্প ট্রমার হিস্ট্রি দেয়, যে তার অল্প একটু ট্রমা হয়েছে, ওই ট্রমার কারণে পেশেন্ট আঘাতপ্রাপ্ত হয়েছে, এই অল্প ট্রমাতে পেশেন্ট আঘাতপ্রাপ্ত হয়েছে। তখন আপনি দেখবেন আপনার প্রথমে মনে হবে এ আর কি হবে, একটু উনি যে আঘাতের কথা বলে এটা তো খুব মাইনর আঘাত, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মোর দেন 65 ইয়ার্স এর পেশেন্টের কোনো কিছুকে ইগনোর করবেন না কখনো। আপনার পুরো ক্যারিয়ারে কখনোই মোর দেন 65 ইয়ার্স এর যে পেশেন্ট, বাচ্চা এবং এক্সট্রিম এজের পেশেন্ট, ওনাদের কোনো হিস্ট্রিকে ইগনোর করা যাবে না। ঠিক আছে? এখন এই যে পেশেন্টটা আপনার কাছে আসলো, আপনি সিটি স্ক্যান করে দেখলেন যে এরকম একটা হেমাটোমা আপনি পাচ্ছেন, যেটা ব্রেইনের গায়ে লেগে আছে, ক্রিসেন্ট্রিক শেপ এবং ব্যানানা শেপ, এরকম একটা বড় জায়গা জুড়ে আছে। তাহলে আপনি এটা দেখলেন সাবডুরাল হেমাটোমা, এটা দেখলেন সাবডুরাল হেমাটোমা, এটা দেখলেন সাবডুরাল হেমাটোমা। আচ্ছা, অনেক ফটো দেওয়া অবশ্য। আচ্ছা, এখন আসেন, আরো দুইটা হেমাটোমা আমি দেখাবো, তার আগে একটু এখানে একটা কথা বলি। এই যে এক্সট্রাডুরাল বা সাবডুরাল হেমাটোমার পাশাপাশি অবশ্যই কিন্তু স্কালের দিকে খেয়াল রাখেন। অনেক সময় হেমাটোমা চোখে, ওই যে বলছি আমরা খুব তাড়াহুড়া প্রবণ, তো হেমাটোমা দেখে খুশিতে শেষ যে পাইছি হেমাটোমাকে, কিন্তু দেখা যাচ্ছে এর উপর যে বোনসটা যে ফ্র্যাকচার হয়ে আছে এটা খেয়াল করেন নাই। এই জন্য এই যে বোনসটাতে ফ্র্যাকচার হয়ে আছে কিনা এটা খেয়াল করতে হবে, যে কোনো ডিফ্রেন্স স্কাল ফ্র্যাকচার আছে কিনা, কোনো ডিফ্রেন্স স্কাল ফ্র্যাকচার আছে কিনা, কোনো ডিফ্রেন্স স্কাল ফ্র্যাকচার আছে কিনা, এটা খেয়াল করতে হবে। আচ্ছা, এবার আসেন, এবার আপনি দেখলেন যে ভাইয়া হেমাটোমাটা তো আমার মনে হচ্ছে একদম ব্রেইনের ভিতরে। দেখেন এই হেমাটোমাটা কিন্তু আমার ব্রেইনের বাইরে এইখানেও নাই। এইখানে যদি অরেঞ্জ শেপ থাকতো তাহলে আমি এক্সট্রাডুরাল চিন্তা করতাম, যদি এটা ব্রেইনের গায়ে ক্রিসেন্টিক হইতো তাহলে আমি সাবডুরাল চিন্তা করতাম, কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা একদম উইদ ইন দা ব্রেইন, মানে একদম ব্রেইন ম্যাটারের ভিতরে। এরকম ব্রেইন ম্যাটারের মধ্যে যদি হয় সেটাকে আমরা বলি ইন্ট্রাসেরেব্রাল হেমাটোমা, ইন্ট্রাসেরেব্রাল হেমাটোমা, ইন্ট্রাসেরেব্রাল হেমাটোমা, ইন্ট্রাসেরেব্রাল হেমাটোমা। ইন্ট্রাসেরেব্রাল হেমাটোমা কিন্তু একটু নটোরিয়াস ভ্যারাইটি। ঠিক আছে? ইন্ট্রাসেরেব্রাল হেমাটোমায় অনেক সময় পেশেন্ট খুব দ্রুত খারাপ হয়ে যায়। সাধারণত এই ইন্ট্রাসেরেব্রাল হেমাটোমাটাকে আপনারা হেমোরেজিক স্ট্রোক বলেন। এই ইন্ট্রাসেরেব্রাল হেমাটোমাটাকে সাধারণত আপনারা হেমোরেজিক স্ট্রোক বলে থাকেন, হেমোরেজিক স্ট্রোক বলে থাকেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আইসিএস পারবেন তো, ইন্টারসেরেব্রাল হেমাটোমাও বুঝতে পারবেন, তাহলে এক্সট্রা ডুরাল কোনটা সেটাও বুঝতে পারবেন, সাবডুরাল কোনটা সেটাও বুঝতে পারবেন, আর ইন্টারসেরেব্রাল হেমাটোমা কোনটা সেটাও বুঝতে পারবেন। ঠিক আছে? আর এই যেগুলো সবই আইসিএস এর ছবি। আর যদি ব্লাডটা আমরা এর পাশাপাশি সরাসরি আমরা ব্রেইনের আমাদের ভেন্ট্রিকলের মধ্যে দেখতে পাই, তখন আমরা সেটাকে ইন্ট্রাভেন্ট্রিকুলার বলি। সাধারণত ইন্ট্রাভেন্ট্রিকুলার একা একা হয় না, সাথে অন্যান্য হেমাটোমা থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ইন্ট্রাসেরেব্রাল হেমাটোমার সাথে ব্লাডটা হয়তো ভেন্ট্রিকলের মধ্যে আছে, তখন আমরা বলি যে ইন্ট্রাসেরেব্রাল হেমাটোমা উইথ ভেন্ট্রিকুলার এক্সটেনশন, ইন্ট্রাসেরেব্রাল হেমাটোমা উইথ ভেন্ট্রিকুলার এক্সটেনশন, ইন্ট্রাসেরেব্রাল হেমাটোমা উইথ ভেন্ট্রিকুলার এক্সটেনশন, ইন্ট্রাসেরেব্রাল হেমাটোমা উইথ ভেন্ট্রিকুলার এক্সটেনশন। ঠিক আছে? ওইটা আমরা বলি। অথবা যদি শুধু ভেন্ট্রিকলে থাকে তখন সেটাকে আমরা আলাদা করে ইন্টার ভেন্ট্রিকুলার হেমোরেজ বলি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? জি স্যার। একটা মিনিট, হ্যাঁ। আপনারা যখন ক্যারিয়ার করবেন, যারা মেল ফিমেল আছেন, ক্যারিয়ার করার ক্ষেত্রে অবশ্যই কোন সাবজেক্টে ইমার্জেন্সি আছে কোন সাবজেক্টে নাই সেগুলো চিন্তা করে আপনাদের ক্যারিয়ার সিলেক্ট করতে হবে। যেমন ধরেন আমাদের এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, মোটামুটি আপনি 24/7 হলো অন ডিউটিতে থাকতে হবে আপনাকে, এবং আপনি অনেক সময় না বলার কোনো অপশন পাবেন না। এরকম আরো কিছু সাবজেক্ট আছে। আচ্ছা, সেগুলো আপনারা একটু ইন্টার্নশিপ শেষ করেন, ওইসব আলাপ অনেক করার সুযোগ পাবেন, মাঝখানে একটু বলে নিলাম। আবার আসি, তাহলে এখানে আপনার ভেন্ট্রিকুলার এক্সটেনশনটা আপনারা জানলেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে এই কনটিউশন কনকাশন নিয়ে আপনাদের অনেক কনফিউশন। আপনারা মাঝে মাঝে দেখবেন যে ক্রিকেট খেলার সময়, কিছুদিন আগে হয়েছিল আমাদের সম্ভবত মুস্তাফিজ, হ্যাঁ, কোনো একটা খেলায় হঠাৎ করে ওর মাথায় বল লাগলো, ও অজ্ঞান হয়ে গেল। এই যে এটা কমন জিনিস, এর আগে আমাদের আপনারা নেটে সার্চ দিলে দেখবেন যে এমন কিছু হিস্ট্রি আছে যে খেলার মধ্যে বল লেগে মারা যাওয়ারও হিস্ট্রি আছে, ওই ক্রিকেটার মারাও গেছে। তো
তো এই যে হঠাৎ করে মাথায় আঘাত লাগলো কারো একজনের, সে অজ্ঞান হয়ে গেল, আবার কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরত আসলো। তো এই যে অজ্ঞান হয়ে গেল ফেরত আসলো, এটা হয় কি তার মাথায় আঘাত লাগার কারণে তার যে এখানে সালকাস জাইরাস বা আমাদের যে ব্রেনের জাইরাস গুলো এখানে যে তাদের মধ্যে যে কানেকশনটা ছিল সেটা লস্ট হয়, কিছুক্ষণের জন্য তার আনকনসাসনেস হয়, আবার সেটা রিগেইন করে। তখন আমরা সিটি স্ক্যান করি, করে যদি দেখি যে কোনো ফাইন্ডিংস নাই, সেটাকে আমরা বলি কনকাশন। যদি কোনো ফাইন্ডিংস না থাকে সেটাকে আমরা বলি কনকাশন। যদি কোনো ফাইন্ডিংস না থাকে সেটাকে আমরা বলি কনকাশন। আর যদি যেমন আমাদের মুস্তাফিজের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো কনকাশন। আর যদি আমরা দেখি যে না, তার সিটি স্ক্যান করে দেখা যাচ্ছে তার এই জায়গাটাতে তার ব্রেইনে কিছু ছোট ছোট অর্গানাইজ না, আনঅর্গানাইজড বা ছোট ছোট কিছু জায়গায় আমাদের মনে হচ্ছে যে ব্লাডের মতো দেখা যাচ্ছে। আবারও বলছি, দেখেন, স্কেটার্ড, এক জায়গায় না। এতক্ষণ আমরা যেমন সুন্দর করে দেখলাম যে এক্সট্রাডুরাল হেমাটোমা এক জায়গায় এরকম অরেঞ্জের মতো, সাবডুরাল এরকম ব্যানানা হয়ে আছে, ইন্টারসেরেব্রাল এরকম বড় হয়ে আছে, ওরকম না, একটু ছড়ানো ছিটানো ছড়ানো ছিটানো মনে হচ্ছে। এটাকে বলে কনটিউশন, এটাকে বলে কনটিউশন, এটাকে বলে কনটিউশন, এটাকে বলে কনটিউশন, এটাকে বলে কনটিউশন। এটাও ওয়ান টাইপ অফ হেমোরেজ, এখানেও কিছু ব্লিডিং হয়, বাট এর ব্লিডিংটা অর্গানাইজড না বা খুব বড় না। এই এই জন্য অন্য ব্লিডিং এর ম্যানেজমেন্টের সাথে এই হেমোরেজের ম্যানেজমেন্ট ডিফারেন্ট, এই হেমোরেজের ম্যানেজমেন্ট ডিফারেন্ট। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি, যদিও এইখানে কন্টিশনের পরিমাণ অনেক বেশি। আচ্ছা, নটোরিয়াসের মধ্যে নটোরিয়াস ভ্যারাইটি হলো সাব অ্যারাকনয়েড হেমোরেজ। আমাদের যে জায়গাটাতে আমাদের যে সিএসএফটা আছে, আমরা জানি আমাদের সিএসএফটা যখন তৈরি হয়, যখন সে করয়েড প্লেক্সাস দিয়ে তৈরি হয়, তারপর সে ল্যাটারাল ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল সবকিছু মিলিয়ে আলটিমেটলি সাবআরাকনয়েড স্পেসে গিয়ে সাবআরাকনয়েড যে গ্র্যানুলেশন আছে সেটা দিয়ে অ্যাবজর্ব হয়। তো এই সিএসএফ এর সাথে আমাদের ওইখানে ব্লাড ভেসেল গুলো থাকে। আমরা যে বিখ্যাত সার্কেল অফ উইলিস সম্পর্কে জানি, সেই সার্কেল অফ উইলিস বা ব্লাড ভেসেল গুলো এই সাবআরাকনয়েড স্পেসেই থাকে। এই যে আমাদের যে সাবঅ্যারাকনয়েড স্পেস, এই স্পেসে যদি ব্লিডিং হয় সেটাকে আমরা বলি সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। সাবঅ্যারাকনয়েড হেমোরেজ এটা মোস্ট কমনলি আমাদের কিছু ফিশার আছে, কিছু ব্রেইনের কিছু স্পেশাল ফিশার আছে, যেগুলো হলো আমাদের বাংলাদেশে ধরেন পদ্মা মেঘনা যমুনার মতো, যে পুরো বাংলাদেশটা হলো ভূমি, তার মাঝখানে তারা সুন্দর করে একটা স্পেস তৈরি করে নিয়েছে। ঠিক এরকম এইখানে আমাদের ধরেন ঠিক ফ্রন্টাল লোব টেম্পোরাল লোবের মাঝখানে আছে সিলভিয়ান ফিশার। ঠিক আছে, এগুলো আপনার অ্যানাটমি হয়তো পড়েছেন, ভবিষ্যতে আরো পড়বেন। সিলভিয়ান ফিশার এরকম আমাদের বিভিন্ন দুইটা ফ্রন্টাল লোবের মাঝখানে ইন্টারহেমিসফেরিক ফিশার। তারপর আমাদের এইখানে বিভিন্ন আছে কোয়াড্রিজেমিনাল সিস্টার্ন, প্রিফন্টাইন সিস্টার্ন। এই যে সিস্টার্ন বা ফিশার গুলো, এরা মূলত এই এক্সট্রা যে সিএসএফ গুলো আছে বা এক্সট্রা যে ব্লাড ভেসেল গুলো আছে তাদেরকে কন্টেন করে। তো কোনো কারণে আঘাত পেয়ে এইসব জায়গায় যদি ব্লাড জমে, এই স্পেসিফিক এরিয়া যদি ব্লাড জমে, সেটাকে বলি সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। এটা খুব নটোরিয়াস কেন বললাম? সাবআরাকনয়েড হেমোরেজ যখন হয়, ম্যাসিভ আকারে হয়, দেখা যায় ম্যাক্সিমাম পেশেন্ট হসপিটালে আসার আগে বা ট্রিটমেন্ট শুরু করার আগে মারা যায়। তো এই জন্য এটা খুব আসলে নটোরিয়াস, ট্রমাটিক সাবআরাকনয়েড হেমোরেজ খুবই খারাপ। আমাদের যত পেশেন্ট ট্রমাতে মারা যাচ্ছে তার একটা বড় অংশই আসলে সাবআরাকনয়েড হেমোরেজে মারা যায়। যেহেতু তারা হসপিটালে আনার আগেই মারা যায়, সেজন্য সেভাবে ডায়াগনোসিসটাও হয় না। ঠিক আছে, এটা হলো সাব অ্যারাকনয়েড হেমোরেজ। তবে আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ একটা কথা বলি, সাব অ্যারাকনয়েড হেমোরেজ যদি হয়, এটা তো ট্রমাটিক। সাবঅ্যারাকনয়েড হেমোরেজের 80% কজই হলো ট্রমাটিক, 20% হলো নন ট্রমাটিক কজ। নন ট্রমাটিক কজ অথবা তার একটা আন্ডারলাইং প্যাথোলজি আছে। এজন্য আপনাদের কাছে যদি কখনো ইন্টার্নশিপের সময় বা আগে পরে সাবআরাকনয়েড হেমোরেজের পেশেন্ট আসে, তাহলে সেটাকে ইগনোর তো করাই যাবে না, অবশ্যই স্পেসিফিক ম্যানেজমেন্ট দিবেন। পাশাপাশি তার এনজিওগ্রাম করতে হবে, দেখার জন্য তার কোনো অ্যানিউরিজম আছে কিনা, তার অ্যানিউরিজম আছে কিনা। কারণ সাবঅ্যারাকনয়েড হেমোরেজে যে পেশেন্ট গুলো বেঁচে থাকে বা আপনার কাছে আসে, তার ম্যাক্সিমাম পেশেন্টেরই ফাইন্ডিংস হলো অ্যানিউরিজম। তার হয়তো কোনো কারণে রক্তনালী কোথাও ফুলে গেছে, সেটা হয়তো এই ট্রমার কারণে বা আঘাতের কারণে অথবা আঘাত ছাড়া ফেটে গেছে, আপনার কাছে আসছে। এখন আপনি অ্যাঞ্জিওগ্রাম করলে দেখবেন কোনো একটা জায়গায় খুব ভুলটুর মতো হয়ে এরকম একটা, ধরেন আপনি এটা দেখলেন মিডল সেরেব্রাল আর্টারি, এই মিডল এইখানে দেখলেন একটা অ্যানুরিজম, এরকম, এটা এই অ্যানুরিজম পাবেন। তখন আমরা এটাকে ক্লিপিং করে দেই, কয়েলিং করে দেই, করে দিলে পরবর্তী তার পেশেন্টের এই ব্লাড হেমোরেজ হওয়ার চান্স থাকে না বা সাবআরাকনয়েড হেমোরেজ হওয়ার চান্স থাকে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আমাদের এখানে দেওয়া আছে এই স্লাইড তো দেখি ভালোই উন্নত করা। এটা সম্ভবত যে আপনাদের যখন
সিটি নিউরো ইমেজিং এর যে আমরা 6টা ক্লাস নিয়ে আমাদের একটা সেশন হয়, বড় সেশন, মানে ওয়ার্কশপের মতো, ওইখানের জন্য রেডি করা। অর্থাৎ সিটি, এমআরআই সবকিছুই ওর মধ্যে দেওয়া থাকে। আচ্ছা, এবিএম আপনাদের পড়া না। আচ্ছা, এখন আসেন তাহলে। সাবরেকনাল হেমোরেজের মোস্ট কমন কজ হলো আমাদের অ্যানুরিজম, বাট অ্যানুরিজম ছাড়াও আরেকটা হইতে পারে, সেটা হলো আর্টেরিওভেনাস ম্যালফরমেশন। গতকালকেও, আচ্ছা আপনাদের অনলাইন ইউনিভার্সিটির গ্রুপে দেওয়া হয়নি, দিব ভাবছিলাম, রেডি করছিলাম। একটা এরকম সেম এবিএম এর একটা পেশেন্ট আসছিল কালকে, ওইটা ভাবছিলাম আপনাদের ইউনিভার্সিটি গ্রুপে দিব। আচ্ছা, আজকে দিয়ে দিব ইনশাল্লাহ। তো এখন এই এবিএম এর ক্ষেত্রেও একই রকম ভাবে, এবিএম আরো খারাপ। এখানে আর্টিওভেনাস ম্যালফরমেশন, দেখেন কি অবস্থা, মনে হচ্ছে যে অনেকগুলো সাপ একসাথে আছে। এবং এইখানে যখন ফেটে যায় সাধারণত পেশেন্টকে সেভ করা খুব টাফ হয়ে যায়, কারণ এই ব্লাড গুলো বন্ধ করা খুব কঠিন, যেহেতু এদের কোনো কন্ট্রোল নাই। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, এই হলো আমাদের বেসিক নিউরো ইমেজিং যেটা আপনার ওয়ার্ডে লাগবে। প্রায় আমরা 1 ঘন্টা পার করে ফেলছি। আমি টার্গেট নিছিলাম অবশ্যই 1 ঘন্টার মধ্যে শেষ করবো, বাট একটু সময় লাগবে, আর 10-15 মিনিট আমাকে একটু আপনারা যদি সময় দেন, আমি বাকিটা শেষ করব। এখন তাহলে যখন আপনার কাছে ওয়ার্ডে একটা পেশেন্ট আসবে এনি হেড ইনজুরি অর এনি ট্রমা নিয়ে, আপনার কাজ হলো পেশেন্টকে অ্যাসেস করা, অ্যাসেস করে একটা সিটি স্ক্যান দেওয়া। এখন এই সিটি স্ক্যান নিয়ে যখন আপনার কাছে আসবে, আপনি কোনটা নর্মাল, প্রথম কথা আমার উত্তর দিবেন। এবার আপনারা চাইলে সবাই আনমিউট হয়ে যেতে পারেন, আমার কোনো সমস্যা নেই। যে কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল বুঝতে পারবেন কিনা? এই স্যার। আচ্ছা, এখন প্রথম কথা হলো নর্মাল অ্যাবনর্মাল, তারপরে নর্মাল এবং অ্যাবনর্মাল বোঝার পরে আমাদের, যখন নর্মাল হলে তো শেষ, ঝামেলা নাই। অ্যাবনর্মাল বোঝার পরে আমাদের বুঝতে হবে কোন ধরনের হেমোরেজ, কারণ এক একটা হেমোরেজের রেজাল্ট এক এক রকম। ঠিক আছে, সেটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, এখন আপনাদের একটা মজার জিনিস বলি। সাবডুরাল হেমাটোমার কিছু পেশেন্ট আপনাদের কাছে আসবে, সাবডুরাল হেমাটোমার কিছু পেশেন্ট আপনাদের কাছে আসবে যার ব্লাডটা খুব বেশি হাইপার ডেন্স থাকবে না, খুব বেশি হাইপারটেন্স থাকবে না। ওই সাবডুরাল হেমাটোমার পেশেন্টের সমস্যা হলো, এরা যেহেতু ওল্ড এজের পেশেন্ট, বা দেখা যায় পেশেন্ট গুলা অনেক ক্ষেত্রে নেগলেক্টেড থাকে, পেশেন্ট গুলার সিমটমও আস্তে আস্তে তৈরি হয়। এরা অনেকদিন পরে আসে। এক্সট্রাডুরাল আর সাবডুরালের বেসিক পার্থক্য আপনারা আপনাদের যখন ফাইনাল প্রফেশনাল পরীক্ষা দিয়েছেন সেখানেও পড়েছেন। এক্সট্রাডুরাল হলো আর্টেরিয়াল ব্লিডিং, এজন্য এটা খুব দ্রুত ছড়ায়। আর সাবডুরাল হলো ভেনাস ব্লিডিং, এজন্য এটা আস্তে আস্তে হয়, পেশেন্ট সময় পায়। তো এই জন্য সাবডুরালের অনেক পেশেন্ট আপনাদের কাছে আসবে, তখন ওই পরিমাণ হাইপার ডেন্সিটি আর পাওয়া যায় না, অনেকটাই ডেন্সিটি কমে যায়, আইসোডেন্স হাইপোডেন্স হয়ে যায়। তো ব্লাড যত দিন যাইতে থাকে তত ব্লাডের ডেন্সিটি কমতে থাকে। আপনার যে কোনো ব্লাডের ক্ষেত্রে দিন যত যাইতে থাকে সে তত বেশি লিকুইড হইতে থাকে, তত বেশি লিকুইফেকশন হইতে থাকে, তার ডেন্সিটি কমতে থাকে। তখন ধীরে ধীরে তার ডেন্সিটি এরকম, এখানে আমরা যদি দেখেন, এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এই পুরোটাই কিন্তু তার সাবডুরাল হেমাটোমা, বাট আমরা দেখতে পাচ্ছি এই অংশটা তার হাইপার ডেন্স, অর্থাৎ বোঝা যাচ্ছে এই ব্লাডটা তার রিসেন্টলি জমা হচ্ছে। বাট এই অংশটা তার হাইপোডেন্স, তার মানে এটা ওল্ড, কয়েকদিন আগ থেকে জমা হয়েছে। তাহলে আমরা যদি চিন্তা করি এই পেশেন্টটার হয়তো এই সাবডুরাল হেমাটোমাটা শুরু হয়েছে 15 দিন আগে, এবং এখনো অল্প অল্প করে প্রতিদিনই তার ব্লাড জমা হচ্ছে। তাহলে এটা হলো তার আগের অংশটা, যেটা পুরনো ব্লাড, এটা হলো তার পরের অংশ, যেটা নতুন ব্লাড। এবং আমরা বলেছিলাম যে যখন এরকম ব্লাড হবে, আমরা যখন ব্রেনের দিকে তাকাবো আমরা দেখতে পারবো দুই ব্রেনের মধ্যে পার্থক্য। আমরা এখানে দেখতে পাচ্ছি রাইট সাইডের ব্রেনটা নর্মাল, বাট লেফট সাইডে এই হেমাটোমার কারণে ব্রেনটা কোন দিকে শিফট হয়ে আছে, রাইটের দিকে শিফট হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে আমাদের যে ভেন্ট্রিকলটা আছে, সেই ভেন্ট্রিকলটাও ইফাসমেন্ট হয়ে গেছে, ভেন্ট্রিকলটাও স্বাভাবিক নাই, ভেন্ট্রিকলটাও স্বাভাবিক নাই, ভেন্ট্রিকলটাও স্বাভাবিক নাই। ঠিক আছে, এভাবে আমরা ফাইন্ডিংস গুলো মিলাবো। তাহলে একমাত্র সাবডুরালের ক্ষেত্রে আমাদের কোনিক, এটা মাথায় রাখতে হবে। অনেক সময় সাবডুরালের পেশেন্ট আপনি দেখবেন, পেশেন্ট আপনার কাছে আসছে, আপনি দেখবেন এরকম ব্রেনটা শিফট হয়ে আছে, ভেন্ট্রিকল গুলো ইফাসমেন্ট হয়ে আছে, কিন্তু আপনি ফাইন্ডিংস খুঁজে পাচ্ছেন না। একটু যদি ভালোভাবে তাকান তাহলে আপনি দেখবেন ঠিক এরকম একটা ক্রিসেন্টিক শ্যাডো আছে, কিন্তু তার ডেন্সিটিটা কমে গেছে। ডেন্সিটি নর্মালি ব্লাডের ডেন্সিটি থাকার কথা হাইপার ডেন্স, ততটা হাইপার ডেন্স নাই। কারণ হলো পেশেন্ট হয়তো আপনার কাছে অনেক পরে আসছে বা কয়েকদিন পরে আসছে এজন্য। ঠিক আছে, তাহলে ক্রনিক যদি হয়, ব্লাড দিন যত যাইতে থাকবে আমাদের ব্লাডের ডেন্সিটি তত কমতে থাকবে, দিন যত যাইতে থাকবে আমাদের ব্লাডের ডেন্সিটি তত কমতে থাকবে। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন এমআরআই। এমআরআই একটা বড় পরীক্ষা, এটা ইমার্জেন্সি শিডিউলে কখনোই করার কোনো সুযোগ নাই।
বা আমরা করিও না। যেমন এমআরআই একটা ইলেকটিভ কেস হিসেবে আমরা করি। যারা আপনারা এমআরআই নিয়েও জানতে আগ্রহী, আমি যদি আপনাদের সুযোগ থাকে পরে হয়তো আরেকদিন এমআরআই নিয়েও কথা বলবো। এমআরআই একটা ইলেকটিভ কেস, আপনার এমআরআই আপনাকে কখনো বিপদে ফেলবে না, কারণ এমআরআই একটা ইলেকটিভ ইনভেস্টিগেশন। সুতরাং ওটা আপনি ইলেকটিভ পেশেন্টদের ক্ষেত্রেই করবেন, সেটা নিয়ে খুব একটা সমস্যা হয় না। বাট সিটি স্ক্যান না জানাটা এখন একটা খুবই খুবই ব্লান্ডার। আপনি যখন ইন্টার্নশিপ শুরু করবেন বা ইন্টার্নশিপে যাবেন, আপনি এটা বুঝতে পারবেন যে সিটি স্ক্যান জানাটা কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনারা মোটামুটি বলেছেন যে আপনারা শিখেছেন। এখন আমরা একটু আপনাদের একটু কয়েকটা স্লাইড দেখাবো, আপনাদের একটু রিভিউ করব। আমরা দেখবো যে আপনারা সবাই আনমিউট হইতে পারেন, সবাই উত্তর দিতে পারেন। কনফিউশন হলে নিজেরাই ব্যাখ্যা করবেন কেন আপনি এটা বললেন, কেন আপনি এটা বলেন নাই। যেমন এটা আমার ফার্স্ট ইমেজ, তাহলে এটা দেখে আপনার কি মনে হচ্ছে, এটা কোন ধরনের হেমোরেজ? Arachnoid hemorrhage. ওকে, সাবআরাকনয়েড হেমোরেজ। আমরা বলেছিলাম সাবআরাকনয়েড হেমোরেজ পাইলে আমাদেরকে একটা এক্সট্রা অ্যানজিওগ্রাম দিতে হবে, সেটা হলো সিটি অ্যানজিওগ্রাম। দিয়ে আমাদের দেখতে হবে কোনো অ্যানিউরিজম আছে কিনা। এটা Extradural. Extradural hematoma. উইথ মিড লাইন শিফটিং। হ্যাঁ, এখানে মিড লাইন শিফটও দেখা যাচ্ছে। যখন ফাইন্ডিংস বলবেন একটু বড় করে ফাইন্ডিংস বলার প্র্যাকটিস করবেন, তাহলে আপনার ইমেজ দেখার প্র্যাকটিস হবে। এখানে এক্সট্রাডুরাল হেমাটোমা আছে, পাশাপাশি দেখেন মিড লাইনটা শিফট হয়ে আছে। আর এখানে এক্সট্রাডুরাল হেমাটোমাটা হলো লেফট সাইডে। হ্যাঁ, লেফট সাইডে, তাহলে লেফট সাইডে আমরা একটা এক্সট্রাডুরাল হেমাটোমা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তার মিড লাইনটা শিফট হয়ে আছে, মিড লাইনটা শিফট হয়ে আছে। Intracerebral hematoma. Intracerebral hematoma উইথ with midline shift. Midline shifting Midline towards shifting. left. উইথ উইথ Midline shifting towards left. উইথ দেখেন এইখানে, দেখেন আমার এই পাশের ভেন্ট্রিকলটা নর্মাল, সিএসএফ খুব সুন্দর। বাট এই পাশে দেখেন আমার সিএসএফ এর যে জায়গাটা বা ভেন্ট্রিকলের জায়গাটা, এখানে আমার হাইপারডেন্স দেখা যাচ্ছে। তার মানে Ventricular আমার extension. উইথ ভেন্ট্রিকুলার এক্সটেনশন। ভেন্ট্রিকুলার এক্সটেনশন জানতে হবে, কারণ ভেন্ট্রিকুলার এক্সটেনশন খুব নটোরিয়াস, আমি বারবার বলছি। কারণ ব্লাড যখন আপনার সিএসএফ এর লাইনে যাবে, তখন তো সিএসএফ তার নর্মাল ফ্লো হবে না। তাহলে আপনি যদি ভেন্ট্রিকুলার এক্সটেনশন না বুঝতে পারেন, তাহলে যেটা হবে, ধরেন আপনার কাছে সিটি স্ক্যান নিয়ে পেশেন্ট আসছে, দুইটা পেশেন্ট, দুইজনেরই ইন্টারসেরেব্রাল হেমাটোমা, বাট একজনের ভেন্ট্রিকুলার এক্সটেনশন আছে আরেকজনের নাই। এখন যার ভেন্ট্রিকুলার এক্সটেনশন আছে, তার কিছুক্ষণ পরে তার সিএসএফ পাথওয়ে বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার কারণে পেশেন্টের হাইড্রোকাপালাস হবে, এই পেশেন্টটা দ্রুত খারাপ হবে। তাহলে এই যে প্রেডিকশন, এটা আপনার জানার জন্য ভেন্ট্রিকুলার এক্সটেনশনটা বলার প্র্যাকটিস করতে হবে। Subdural hemorrhage. অ্যাকিউট, And shifting towards left. আচ্ছা অ্যাকিউট না ক্রনিক? Acute. অ্যাকিউট, আচ্ছা। এটা Uh, এটা Acute আর কনফিউজ। chronic both দুইটাই হচ্ছে coincides করতেছে ভাইয়া। আচ্ছা, দুই পাশেই আছে। হ্যাঁ, এটাকে বলে বাইলেটারাল সাবডুরাল হেমাটোমা। এবং যেহেতু অ্যাকিউট এবং ক্রনিক দুইটাই থাকে, এটাকে আমরা আমাদের ভাষায় বলি অ্যাকিউট অন ক্রনিক। বাইলেটারাল অ্যাকিউট অন ক্রনিক সাবডুরাল হেমাটোমা, বাইলেটারাল ভাইয়া অ্যাকিউট অন। ক্রনিক কেমনে বুঝবো? আচ্ছা, এইখানে আমরা বুঝতে পারছি যে এখানে সাবডুরাল। ওকে, সাবডুরাল বোঝা যাচ্ছে, সুন্দর একটা ক্রিসেন্ট্রিক শেপ আমরা দেখতে পাচ্ছি। এই যে ক্রিসেন্ট্রিক শেপ আমরা বুঝতে পারছি, বাট আমরা দেখতে পাচ্ছি এখানে ডেনসিটির একটা পার্থক্য আছে। এই অংশটাতে, এই অংশটাতে আমরা ডেনসিটি দেখতে পাচ্ছি, এইটার ডেনসিটি হলো হাইপার। বাট এইটার ডেনসিটি আমরা দেখতে পাচ্ছি একটু কমে যাচ্ছে, এটা হাইপো। বা আইসোর মতো, ব্রেনের মতো আইসো বা হাইপো যাই বলি। তাহলে এটার ডেনসিটি বেশি, এটার ডেনসিটি কম। তার মানে হলো এটার যেটা ডেনসিটি বেশি সেটা হলো অ্যাকিউট বা অ্যাকিউট ব্লাড, আর যেটার ডেনসিটি কম তার মানে এটা পুরনো ব্লাড বা ক্রনিক বা সাব অ্যাকিউট। তাহলে যেটার ডেনসিটি বেশি সেটা হলো অ্যাকিউট, যেটার ডেনসিটি কম সেটা হলো ক্রনিক। আর অনেক সময় অ্যাকিউট এবং ক্রনিকের মাঝখানে এরকম টাইপের থাকে, এই যে শ্যাডো লাইন, এটাকে আমরা সাব অ্যাকিউট বলি। অত আপনাদের কনফিউশনের দরকার নাই, তিন রকম হইতে পারে, অ্যাকিউট, সাব অ্যাকিউট, ক্রনিক। সহজ কথা মনে রাখবেন, ডেনসিটি বেশি হইলে অ্যাকিউট, ডেনসিটি কম হইলে ক্রনিক সাবডুরাল হেমাটোমা। বোঝা গেছে? ঠিক আছে। ডায়াগনোসিস Fracture. স্কাল ফ্র্যাকচার। কি নাম, এটার একটা নির্দিষ্ট নাম আছে। Depressed fracture. Wrist fracture. ডিপ্রেসড স্কাল ফ্র্যাকচার। হ্যাঁ, ডিপ্রেসড স্কাল ফ্র্যাকচার। আচ্ছা,
আচ্ছা, এগুলো আমাদের ইনস্ট্রুমেন্ট, এটা লাগবে না। মোটামুটি আপনারা ভালো উত্তর দিয়েছেন। ঠিক আছে, মোটামুটি আপনারা সবকিছু ভালো উত্তর দিয়েছেন। আচ্ছা, এখন আমরা জাস্ট 2-3 মিনিট আপনাদের একটু প্রশ্ন নিব। আর আপনারা কি ইন্টার্নশিপ শুরু করেছেন না শুরু হবে? শুরু করেছিলে? আচ্ছা, শুরু করেছেন, তাহলে তো খুবই ভালো। আপনারা যখন এখন থেকে আপনাদের দায়িত্ব হবে যে যখনই আপনারা ওয়ার্ডে যাবেন, অবশ্যই, এতদিন তো আপনারা ইমেজিং খেয়াল করেন নাই, অবশ্যই এখন ইমেজ খেয়াল করবেন এবং ইমেজ রিড করবেন। অবশ্যই ইমেজ রিড করবেন। যদি কোনো কনফিউশন হয় তাহলে সেটা দরকারে আপনার যিনি সিনিয়র আছে বলবেন ওনাকে সেটা বলবেন। কিন্তু অবশ্যই এখন থেকে সিটি স্ক্যান আপনারা রিড করবেন। আপনাদের সময় থেকে, অর্থাৎ ইন্টার্নশিপের সময় থেকে আমার নিজের চেষ্টা ছিল যে সিটি স্ক্যান আমি রিড করব, যদিও তখন এরকম আপনাদের মতো এই প্রিভিলেজ গুলো তখন আসলে পাওয়া যায় না, আজ থেকে 10 বছর আগে স্বাভাবিকভাবেই। তো কিন্তু আপনারা এখন থেকে অবশ্যই চেষ্টা করবেন সিটি স্ক্যান রিড করার। ঠিক আছে। আর এরপরও যদি কোনো জায়গায় কখনো কোনো সিটি স্ক্যান বা এমআরআই বা কিছু একটা রিপোর্ট দেখবেন না, একটা রিকোয়েস্ট থাকবে, রিপোর্ট দেখবেন না। রিপোর্ট আমাদেরকে ব্লাইন্ড করে দেয়। রিপোর্ট দেখলে ওটাই আপনার মাথায় থাকে, ওটাই আপনার মনে হয়। এজন্য রিপোর্ট না দেখে ফিল্ম রিড করার চেষ্টা করবেন। আর এখানে আমার নাম্বার দেওয়া আছে, যদি কখনো কোনো ইমেজ নিয়ে আপনার কনফিউশন হয়, কষ্ট করে একটু হোয়াটসঅ্যাপে পাঠায় আমাকে একটু নক দিয়ে আপনার পরিচয় দিয়ে বললে, যদি কখনো কনফিউশন হয় আমি সেটা রিড করে দিব ইনশাল্লাহ, বা আপনার ফ্যামিলিরও যদি কখনো প্রয়োজন হয়। ঠিক আছে, যদি ফোন না ধরতে পারি কষ্ট করে একটু জাস্ট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমি রিড করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা নিব। আচ্ছা ভাইয়া একজন ভাই আমার ভাইয়া সিটি স্ক্যানে তো অনেকগুলো স্লাইড থাকে না, আমরা মানে কোনটা ধরে আমরা স্টাডি করব? আচ্ছা, আমি অলরেডি শুরুতে বলেছিলাম যে সিটি স্ক্যানের ক্ষেত্রে আমাদের যেটা হবে যে আমরা সিটি স্ক্যানটা সিরিয়ালে যাব। আমাদের রিড বলতে আমরা একদম সিটি স্ক্যানে সিরিয়ালে যাব। একটু দেখাচ্ছি, আমি বেসিক ফিল্মটাতে আসি। এই যে এইখান থেকে, তা আমরা যদি এটাকে টপ অফ দা কাট, আমরা এটা টপ কাট চিন্তা করি, আপনি জাস্ট এটাই মনে করেন আপনার কাছে একটা সিটি ফিল্ম, ওকে? তাহলে এইটা হলো আপনার টপ কাট, এটা হলো আপনার লোয়েস্ট কাট। হ্যাঁ, এটা হলো আপনার লোয়েস্ট কাট। তাহলে আপনার কাজ হলো, আমরা কেউ কেউ উপর থেকে বা কেউ কেউ নিচ থেকে রিড করি, আপনি এইখান থেকে জাস্ট রিড করতে থাকবেন সিরিয়ালে। সিরিয়ালে রিড করে এইখানে এসে শেষ করবেন। যেই কার্ডটাতে আপনি প্যাথোলজি পাবেন, ধরেন আপনি এই কার্ডে প্যাথোলজি পেয়েছেন, তাহলে এই কার্ডটাতে পরবর্তীতে আপনি মনোযোগ দিবেন। বাট আপনি রিড করতে শুরু করবেন উপর থেকে শুরু করে একদম লাস্ট স্লাইড পর্যন্ত, ফোকাস করবেন যেটাতে প্যাথোলজি আছে। আচ্ছা ভাইয়া, সাবডুরাল হেমাটোমাটা ওল্ড এজের কথা বলছিলেন, যে ওল্ড এজে হয়, তো ওল্ড এজের সিগনিফিকেন্সটা কি, এটা আমি একটু জানতে চাচ্ছিলাম। ও আচ্ছা, ওল্ড সাবডুরাল এজের সিগনিফিকেন্স, আচ্ছা, কঠিন প্রশ্ন অবশ্য। আচ্ছা, এখন আসেন সাবডুরাল হেমাটোমা ওল্ড এজের সাথে কেন হয়। আমরা একটু আগে বলেছিলাম যে সাবডুরাল হেমাটোমাটা হয় মূলত আমাদের ভেনাস। সাবডুরাল হেমাটোমাটা হলো ভেনাস। তো এখানে আমাদের যে, এটা হলো আমাদের, ধরেন আমরা এটাই ধরেন একটা ওল্ড এজের পেশেন্টের ব্রেইন, এটা তার ব্রেইন, এই অংশে তার ডুরা থাকে, হ্যাঁ, ডুরা বা কাভারিং মেনিনজেস। তো ওল্ড এজ যখন হয় তখন আমাদের ব্রেইনটা ধীরে ধীরে অ্যাট্রোপি হয়ে যায়, যেটাকে আপনারা সেরেব্রাল অ্যাট্রোপি বলেন। স্বাভাবিকভাবে ব্রেইন একটু চুপসে যায়। চুপসে যাওয়ার কারণে যেটা হয় যে তার ব্রেইন এবং ডুরা এর মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়। তো এতদিন আমার আপনার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের ডুরা এবং ব্রেইন একদম এভাবে লেপ্টে থাকে, কোনো জায়গায় নাই, কোনো স্পেসই নাই। বাট ওল্ড এজ হলে তখন ব্রেইনটা যেহেতু একটু চুপসে যায়, ব্রেইন এবং ডুরার মাঝখানে একটা স্পেস তৈরি হয়। তাতে করে ব্রেইন এবং ডুরার মাঝখানে যে বেইন গুলো আছে এদেরকে কর্টিক্যাল বেইন বলে। এই কর্টিক্যাল ভেইন গুলো তখন টান, এই কর্টিক্যাল ভেইনে তখন টান পড়ে। এতদিন তো ব্রেইনও এক জায়গায় ডুরাও এক জায়গায়, তার কোনো সমস্যা হয় নাই। কিন্তু এখন যখন এটা ছোট হয়ে গেছে, আমরা যখন বাজার থেকে কোনো ফল আনি, সেটা যখন একটু পুরনো হয়ে যায় যে কোনো, তখন আমরা দেখি যে তার চামড়াটা যেমন আহ, ওই বোঝাই যায় যে এটা অনেক পুরাতন, ঠিক ওই একই অবস্থা, ভিতরের অংশ আর বাইরের অংশের মাঝখানে কিছু স্পেস তৈরি হয়। তখন এই যে কর্টিক্যাল ভেইনটা, এটা সবসময় একটা টেনশনের উপর থাকে। তো যখনই পেশেন্ট সামান্য আঘাত পায়, যেহেতু এমনিতেই বেনের স্ট্রেংথ কম, তখন এই বেনগুলো রাপচার হয়। ওই বেনটা রাপচার হয়ে কিছু ব্লাড জমা হয়। তো বেইন আবার যেহেতু ছোট, নিজে নিজে বন্ধ হয়ে যায়। আবার দেখা যায় পেশেন্টটা হয়তো আবার একটু সামান্য একটু আঘাত পাইলো, এই বেনটা আবার ছুটে যায়, তখন আবার ব্লাড জমা হয়। আর এরকম তো হাজার হাজার কর্টিক্যাল বেইন আছে। দেখা যায় এইখান থেকে একটা, এখান থেকে একটা, এরকম অনেকগুলা কর্টিক্যাল বেইন থেকে ব্লিডিং হয়ে হয়ে ধীরে ধীরে অনেকখানি ব্লাড জমে। তো এটা যেহেতু ভেনাস ব্লিডিং অল্প অল্প করে জমা হয়,
পেশেন্ট প্রথম দিকে খুব একটা কিছু খেয়াল করে না। আর যেহেতু তার পেশেন্টের ব্রেইন অলরেডি অ্যাট্রোফি হয়ে আছে, ব্রেইন পেশেন্টের অলরেডি অনেক সিমটম ডেভেলপ করাই থাকে, তো ওই জন্য পেশেন্টরাও আপনার কাছে সাথে সাথে আসে না। কিন্তু যখন 2-3 সপ্তাহ পরে এখানে অনেকখানি ব্লাড জমা হয় এবং সেটা ব্রেইনের উপর চাপ দেওয়া শুরু করে, তখন সাধারণত পেশেন্ট বা পেশেন্টের অ্যাটেন্ডেন্টরা আপনার কাছে নিয়ে আসে। বোঝা গেছে? জি। জি। আচ্ছা, এই হলো মোটামুটি আজকের পড়া। এরপরে আপনাদের যদি কোনো জায়গায় কোনো কনফিউশন হয় জানাবেন আমাকে। আর আপনারা যারা আজকে জয়েন করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের আগ্রহটা আসলে আপনাদের অনেক দূর নিয়ে যাবে, কারণ আমরা একসাথে ইন্টার্নশিপ শেষ করব প্রায়, এখন তো প্রায় 10,500 বা 11,000 আপনারা যারা একসাথে শেষ করবেন। বাট এই 10,500-11,000-এর মধ্যে আসলে আলটিমেটলি আপনাদের যে গোল, আপনাদের যে টার্গেট, সেই জায়গা পর্যন্ত যাবেন একটা মিনিমাম সংখ্যক, এটা আসলে সত্য কথা। তো সেই জন্য আপনাদেরকে ফুল ডেডিকেশনটা শুরু থেকে রাখতে হবে এবং নিজের ট্র্যাক থেকে কখনো সরা যাবে না। তো যাই হোক, আপনাদের সবার জন্য অনেক শুভকামনা, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে ক্লাস নিয়ে আসলে ভালো লাগলো, আপনারা খুব ভালো ইন্টারাকশন করেছেন আর ভালো বুঝতে পারছেন। এরপরও চেষ্টা করবেন সবসময় অ্যাক্টিভ থাকার জন্য, এই ক্লাসগুলো যেগুলো হয় বা সেশনগুলো যেগুলো হয় এগুলোতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। ভুল আপনাদের হবেই, ইন্টার্নশিপে ভুল না হলে ভুল হবে কখন, কিন্তু ভুলের মাধ্যমে, ট্রায়াল এবং এররের মাধ্যমে শিখে যাবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।